তো যারা এই গল্পের প্রথম পার্ট দেখেননি তারা ডেসক্রিপশন অথবা পিন কমেন্ট থেকে দেখে নিতে পারেন। আজকে আমি এই গল্পের শেষ পার্টটা এক্সপ্লেন করছি। তো চলুন শুরু করা যাক। এই পার্টের শুরুতে দেখা যায় দরা হুইজুকে বাইরে এনে স্পষ্টভাবে বলে দেয় সে তার এখন কেউ না। তাদের সম্পর্ক অনেক আগেই শেষ। হুইজু যদিও অনেক বোঝানোর চেষ্টা করে যে সে এখনো চায় তাকে ফিরে পেতে, এই খারাপ সময়ে পাশে থাকতে, কিন্তু দরা নিজেকে শক্ত করে নেয় আর ফিরবে না সে এরকম কোনো মেয়ের সাথে। হুইজু ফেরার পথে কল্পনা করে অতীতে সে কত বাজেভাবে দরাকে অপমান করে কষ্ট দিয়ে কথা বলেছিল। সে বলেছিল দরা সামান্য একটা ছেলে যার মা একটা জুয়া খেলায় মগ্ন থাকে, আর ছেলে এখানে ঋণ সুদের জন্য পাগল হয়ে আছে। আসলে হুইজুর কাছে দরার ভালোবাসা এনাফ লাগতো না। সে সবসময় একা মনে করত, যার ফলে সে দরার অগোচরে চিটিং করেছিল। দরা যে তার মায়ের ঋণ শোধ করার জন্য কাজে ব্যস্ত থাকতো সেটাই হুইজুর পছন্দ ছিল না, আর মূলত এই কারণেই তাদের সম্পর্কটা নষ্ট হয়। কিন্তু হুইজু বর্তমানে আবারও চাইছে দরাকে ফিরিয়ে আনতে। তার জন্য তার যা ঠিক মনে হবে তাই করবে। রাতে দরা সিনাকে একটা চিঠিতে তার ব্যক্তিগত সব রিলেশন সম্পর্কে জানায়, কিন্তু সেখানে সে হুইজুকে বাদ দিয়ে রাখে। তাকে সে তার কোনো সম্পর্কেই রাখতে চায় না। সেই সাথে দরা সিনার কাছে সরি বলে তার থেকে অনেক কিছু লুকিয়ে রাখার জন্য, আর তার জন্য এরকম অদ্ভুত পরিস্থিতিতে পড়তে হয়েছে বলে, আর এরকম কিছু হবে না তেমন আশ্বস্ত করে। এবার পরদিন সকালে ছিল দরা আর জাইহার ফেস টু ফেস মিট আপ। সেখানে জাইহার থেকে দরা জানতে পারে তার নামে নাকি অন্য কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন হয়। তাই জাইহার সন্দেহ দরা এসব ইচ্ছে করেই করেছে। তার ইচ্ছা ছিল আমাদের বেঞ্চ ছেড়ে যাওয়ার, যা সম্পর্কে কথা হয়েছিল তার বন্ধুদের সাথে। এখন দরা আসে তার মাকে জিজ্ঞেস করতে যে সে কি এই কাজটা করেছে। তখন তার মা জানায় টাকার জন্য সে সব করতে পারে, তাই করেছে। দরা খুব বেশি হতাশ আর রেগে যায়। তার মা তাকে আর কত ইউজ করবে টাকার জন্য, সে আর সহ্যই করতে পারছিল না। সিনাও সেখানে দাঁড়িয়ে সবটা শুনে এবং দেখেও। সিনা বুঝতে পারে দরা তার মায়ের জন্য কত বড় বাজেভাবে ফাঁসছে। তো সিনা দরার মানসিক শক্তি বাড়ানোর জন্য নিয়ে আসে একটা বিলবোর্ডের সামনে, যেখানে দরার অনেক ফ্যানরা এখনো দরার ফেরার অপেক্ষায় আছে। সিনা তখন দরাকে বুঝায় যেন সে লড়াই করে, তাকে ফিরতে হবে তার সেই ফ্যানদের জন্য যারা তার উপর এখন পর্যন্ত বিশ্বাস রেখেছে। আর এই মুহূর্তেই তাকে বেশি শক্ত থাকতে হবে, কারণ তাকে সাপোর্ট করার মতন এখনো অনেক মানুষ আছে। দরা সিনা থেকে এরকম কথা শুনে অনেকটা স্বস্তি পায়। এত বড় ধাক্কা খাওয়ার পরও সে নিজেকে সামলে রাখতে পারে। এদিকে লয়ার কক তার বাবাকে বলছিল বয়ানে মিথ্যা ছিল। এখন আমি বুঝতে পারছি না যে সত্যি কি তাহলে দরা নির্দোষ। তার বন্ধুর বয়ান কিন্তু নড়বড়ে ছিল। তখন লয়ার কককে তার বাবা বলে যে প্রসিকিউশনের মধ্যে সত্য মিথ্যাকে দেখার আগেও দরকার তুমি কিভাবে জিতবে সেটা জানা। তাই যাই করো না কেন এই কেসের রায় যেন তোমার পক্ষেই থাকে। আমি চাই তুমি জিতবে। তো লয়ার কক আরো বেশি প্রেশারের মধ্যে পড়ে যায়, সত্য মিথ্যা মিক্স করে হলেও কেস জেতার জন্য। এদিকে সিনা দরাকে বলে আমি চুনজয়কে বলেছি কোম্পানি ট্র্যাক করতে। তোমার মা তোমার অগোচরে কন্ট্রাক্ট সাইন করলেও সেখানে তোমার সাইন তো নেই, সেজন্য সেটা আমরা সহজেই খারিজ করতে পারবো। এই নিয়ে চিন্তা করো না। তো তাদের কথার মাঝে সিনাকে মেসেজ করে হুইজ। সিনা দরাকে না জানিয়ে তার সাথে দেখা করতে আসে। হুইজু সেদিনের হঠাৎ আচরণের জন্য সরি বলে। সিনা বলে আমি আশা করব আপনি বুঝতে পেরেছেন আমি দরাকে সেফ রাখতেই নিয়ে এসেছিলাম, এখানে অন্য কোনো কারণ নেই। হুইজু বলে আমি জানি, পরে সবটা বুঝেছি। এখন কথা হচ্ছে আমি হেল্প করতে চাই দরাকে। নতুন বেস্ট লয়ার আছেন, তিনি তোমার সাথে কাজ করবেন। সিনা মানা করে দেয় যে সেইভাবে কাজ করে না। হুইজু বলে আমি আর দরা একসাথে 10 বছর ছিলাম, তার জন্য আমি তার একমাত্র ভালোবাসা। আর আমি যদি এখন এই ছোট্ট হেল্পটা না করতে পারি তাহলে খুবই খারাপ লাগবে। সিনা তখন বলে ঠিক আছে, আমার হেল্প লাগলে আমি নিজেই বলবো। তো সিনা আর দরা আসে ডিরেক্টরের সাথে দেখা করতে। দরা একা ভেতরে যায়। সিনা তখন তার সিনিয়র লয়ারকে দেখে তার সাথে কথা বলে। তাকে সিনিয়র বলে এই কেসটা ছাড়তে হবে না, কারণ সে জানে এই কেসটা কেন সিনা লড়ছে। তার কারণ তার বাবা, তাই না? দরার কেস আর তার বাবার কেসের অনেক সিমিলারিটি আছে। সিনা তখন বলে আমার বাবাকে জেলের মধ্যে আমি বারবার জিজ্ঞেস করেছিলাম, বলো বাবা তুমি এই ক্রাইম করোনি, বলে দিচ্ছ না কেন? তখন আমার বাবা আমাকে বলেছিলেন সিনা আমি যদি বলি আমি করিনি তাহলে কি তুমি আমাকে বিশ্বাস করবে? সেদিন আমি আমার বাবাকে একটা সিম্পল লাইন বলতে পারিনি যে হ্যাঁ বাবা আমি তোমাকে বিশ্বাস করব, আমি তোকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আমার বাবা আমার মুখ থেকে এই কথাটা না শুনেই মারা গেল। না জানি তার কতটা কষ্ট হচ্ছিল, অসহায় অনুভব হচ্ছিল। আমার বাবার নির্দোষ ছিলেন আমি জানতাম, কিন্তু আমি এতটাই ছোট ছিলাম যে প্রমাণ করতে পারিনি। আর আমার বাবাও অপেক্ষা না করে দুনিয়ার কাছে হেরে চলে যান। সেই অনুশোচনা আমার আজও কাজ করে স্যার। তাই আমি চাই দরাকে নির্দোষ প্রমাণ করতে, সেটা যেভাবেই হোক, কারণ আমি তাকে বিশ্বাস করি, আমি জানি সে কিছুই করেনি।
তো দোরা সবটাই শুনে বাইরে এসে এবার রাতে সে সিনার সম্পর্কে আরও জানতে তাকে বিভিন্ন রকম প্রশ্ন করে। সে খুব কিউরিয়াস ছিল। সিনাকে দোরা তার হবি জিজ্ঞেস করে। সিনা কি বলবে বুঝতে পারে না, কারণ তার কাজের বাইরে একমাত্র হবি তো দোরার গান শোনা, অ্যালবাম কেনা, মার্চেস কেনা, আরও কত কি, সবই তো দোরাকে ঘিরে হয়। সিনা দোরাকে বলে না, তার তেমন কোনো হবি নেই। দোরা বলে মিউজিক শুনো। সিনা এবারও মিথ্যা বলে যে সে কোনো মিউজিকই শুনে না। দোরা বলে এই জন্য তোমার জীবন এত ড্রাই, একজন মানুষ মিউজিক না শুনে কিভাবে থাকতে পারে। তাই সিনাকে নিয়ে দোরা আসে একটা সিক্রেট জায়গায়, যেখানে আছে একটা পিয়ানো। দোরা সিনাকে বসিয়ে বলে মিউজিক খুব সিম্পল, মিউজিক কাকে বোকা বানাতে পারে না, মিথ্যা বলতে পারে না, তাই এটা সবার হৃদয় ছুঁতে পারে। সেজন্যই মিউজিক তোমার জীবনে দরকার। এবার জলদি বলো তুমি কি শুনতে চাও। আমার সবসময় মনে হয় তুমি আমার জন্য অনেক কিছুই করো, আর আমি কিছুই করি না। আজ আমি কিছু একটা করতে চাই, তো বলো কি শুনবে। সিনা বলে কিন্তু আমরা তো মিউজিক নই, তাই আমরা মানুষেরা সবসময় কিছু না কিছু নিয়ে মিথ্যা বলেই থাকি। আচ্ছা কেমন হবে যদি কখনো জানতে পারো তুমি কাউকে অনেক বিশ্বাস করো, ভরসা করো, সেই তোমাকে সবচেয়ে বড় একটা মিথ্যা বললো, কেমন ফিল হবে তখন। দরা বলে আমি কখনো কারো ওপর খুব একটা আশা রাখি না, তাই আমার মনে হয় আমি বেশি কষ্ট পাবো না। ঠিক আছে, মিথ্যা বললে তো বলেইছে, কি আর করা যাবে এতে। সিনা তখন গিলটি ফিল করে উঠে যাচ্ছিল, কিন্তু দরা তাকে আটকায় আর বসিয়ে সেই গানটা গায়, যেই গানটা দরা সিনাকে ছোট থাকতে গেয়ে দিয়েছিল। সিনা এখন আবারও সেই গানটা বড় হয়ে দরার মুখ থেকে শুনতে পেয়ে বেশ ইমোশনাল হয়ে যায়। তো পরদিন দরা সিনাকে বলে আমাকে বাড়ির চাবিটা দিয়ে যাও, আমি একটু বাইরে হাঁটতে যাব, সারাদিন তো আর ঘরে থাকতে পারবো না। সিনা বলে ঠিক আছে রাখো, কিন্তু বেশি পাবলিকের সামনে যাবে না, তাহলে ছবি তুলতে পারে, সাবধান। দরা বলে হ্যাঁ ঠিক আছে, আমি সাবধানে থাকবো। এবার দরা সোজা চলে আসে শপে। সে লুকিয়ে চুরিয়ে গিমবাপ এর জিনিসপত্র কিনে। আসলে সিনা বলেছিল তার গিমবাপ খুব পছন্দ। দরা কিনে আনার পর তার এক হাউসকিপারকে কল করে গিমবাপের রেসিপিটা জানে। সে সিনার জন্য তার প্রিয় খাবারটা নিজ হাতে রান্না করতে শুরু করে। এদিকে সিনা দরার কেসটা নিয়ে বিজি। তো দরা যখন গিমবাপ বানাচ্ছিল তখন সে দেখে চালই তো সে রেডি করেনি, তাই কল করে চুনজাইকে। তার কাছ থেকে জানতে পারে চাল হয়তো স্টোর রুমে রাখা আছে। সেই মতন দরা রুমটা ওপেন করে দেখে সিনার ছোটবেলার অনেক ছবি এবং অনেক রকমের অ্যাওয়ার্ড আছে, যেগুলো দেখে দরা খুব খুশি হয়। আর ঠিক তখনই দরার চোখে পড়ে সিনার সেই জাদুর বক্সের দিকে। জাদুর বক্স মানে যেই বক্সে বন্দি করে সিনা তার ফ্যান গার্লের সব জিনিসপত্র লুকিয়ে রাখে। সে যে দরার ফ্যান সেটা যেন দরা জানতে না পারে, তাই এই সব ছবি, অ্যালবাম আর কালেকশনগুলো এখানে রেখেছিল, তাও লক করে। আর এগুলি পড়ে যায় দরার হাতে। এখন সিনা বাড়ি ফিরে দেখে দরা বসে আছে এসব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে। দরা খুব চিটেড ফিল করছে। সে রাগে অভিমানে কষ্টে সিনার দিকে তাকায় আর বলে এসব কি, আমাকে এসব কিছুর ব্যাখ্যা দাও। সিনার তো পায়ের নিচ থেকে মাটি সরে যায়। দরাকে সিনার নিজে থেকে বললে বিষয়টা এত খারাপ হতো না, কিন্তু এখন দরাই আগে তার সিক্রেটটা খুঁজে পেয়ে গিয়েছে, তাই বিশ্বাসঘাতকতা ফিল হওয়াটাই স্বাভাবিক। সিনা কি উত্তর দিবে বুঝতে পারে না, তার সব কিছুই গুলিয়ে যাচ্ছিল। দরা বলে আমার কাছে সবসময় মনে হয়েছিল কিছুতে একটা আছে যা আমি জানি না, কারণ একজন লয়ার কি অপরিচিত কারোর জন্য এত দূর যেতে পারে, এত বিশ্বাস করতে পারে। আমি ভেবেছিলাম হয়তো সত্যি তুমি আমাকে আমার মতন বিশ্বাস করো, কিন্তু না, আসলে তো তুমি আমাকে আমার আইডল হওয়ার কারণেই সাপোর্ট করেছো, তাই না? এই কেসটাও তুমি এই জন্যই নিয়েছো কারণ তুমি আমার ফ্যান। এত বড় ধোঁকা! আমার এখানে তো এখন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। সিনা বলে আমি তোমার ফ্যান, এটা সত্য, কিন্তু আমি সেই কারণে এই কেসটা নেইনি। তোরা বলে তাহলে আর কি কারণ আছে? তুমি এসব জিনিসপত্র লুকিয়ে রাখলে কেন? কেন বললে না তুমি আমার ফ্যান? তাহলে আমি শুরু থেকে তোমার উপর এতটা ভরসা রাখতাম না, আমি নিজেকে সামলে রাখতে পারতাম। আমার জীবনেই প্রথম আমাকে কেউ ডিফেন্ড করেছে, কেউ বলেছে সে আমাকে বিশ্বাস করে, আমার পাশে আছে। এই জন্য না যে আমি গোলবয় ব্যান্ডের দরা, বরং সে শুধুমাত্র আমাকে একা বিশ্বাস করেছে, আমি ফেমাস বলে নয়। এই প্রথমবার আমি তোমাকে বিশ্বাস করেছি, কোনো রকম কোনো সন্দেহ ছাড়া। কিন্তু সিনা, কি করলে তুমি আমার বিশ্বাসের? আমি ভুলছিলাম সবকিছু নিয়ে, এই বলে দরা চলে যায়। সে বাইরে এসে কাঁদে আর ভাবে কবে থেকে সে আমাকে মিথ্যা বলছিল। তখন দরাকে তার ম্যানেজার হান কল করে। এদিকে সিনা বিধ্বস্ত হয়ে বসে আছে, কিছু বুঝতে পারছে না কিভাবে সে দরাকে গিয়ে বুঝাবে তার ইন্টেনশন খারাপ ছিল না। চুনজা এসে এসব দেখে সিনাকে বলে দরা সব জেনে গিয়েছে তাই না?
আমি বলেছিলাম সবকিছু পুড়িয়ে ফেলতে। তুমি না বলেছিলে তুমি তার ফ্যান না হয়ে উকিল হয়ে কেসটা নিয়েছিলে? তাহলে তার ফ্যান গার্ল হওয়ার জিনিসপত্র কেন ফেলতে পারলে না? সিনা বলে, আমি চেষ্টা করেছিলাম। আমি কেস নেওয়ার আগে সবকিছু ফেলার জন্য রেডি ছিলাম, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আমি পারিনি তার সমস্ত অস্তিত্বকে অস্বীকার করতে। আমার কাছে মনে হয়েছিল আমি নিজের একটা হ্যাপি ভার্সনকে হারিয়ে ফেলছি, কারণ আমি যখন ডিপ্রেশনে ছিলাম তখন দোরার গানগুলোই আমাকে বাঁচার আশা দেখিয়েছিল। তাই কি করে আমি সেই স্মৃতিগুলোকে এইভাবে ডাস্টবিনে ফেলে দিতাম? কিন্তু তার মানে এই না যে আমি তার ফ্যান বলে অন্ধ বিশ্বাস করে কেসটা নিয়েছি। আমি জানি সে নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। জানি না আমি দোরাকে কিভাবে সবটা বুঝাবো। আমি সব ঘেঁটে দিয়েছি। সে নিশ্চয়ই খুব চিটেড ফিল করছে। তো এদিকে দোরা তার বাসায় ফিরে আসে। সে তার ম্যানেজার থেকে জানতে পারে তার আগামীকাল আবার থানায় যেতে হবে। ম্যানেজার আরও তাকে জিজ্ঞেস করে সিনার সাথে কি তার কথা হয়নি। দোরা তখন কিছু বলে না, কারণ সে আর সিনার সাথে কোনো কানেকশনই রাখতে চাইছিল না। পরদিন সিনা ঘুম থেকে উঠে জানতে পারে দোরা একা গিয়েছে। সে দৌড়ে চলে যায় তাকে হেল্প করতে। এদিকে দোরাকে লয়ার কক দোষী ভাবছিল, কারণ জাইহা হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছে কাউকে কিছু না বলেই। যেহেতু দোরার সাথে তার সম্পর্ক ভালো না, তাই দোরাকে সন্দেহ করা হচ্ছিল। সিনা তখন লয়ার কককে এসে জিজ্ঞেস করে, আপনি কোনো লয়ার ছাড়া তাকে জিজ্ঞাসাবাদ করছেন কি করে? এটা তো অবৈধ। লয়ার কক বলে, আপনার ক্লায়েন্টই রাজি হয়েছে ম্যাডাম, জিজ্ঞেস করুন তাকে। সেই বলেছে লয়ার ছাড়া প্রশ্নের উত্তর দিবে। এবার সিনা বাইরে অপেক্ষা করে। জিজ্ঞাসাবাদ শেষ হলে দোরা বাইরে আসে। সিনা তাকে আটকে বলে, আমি জানি তুমি আমার উপর রেগে আছো আর হতাশ হয়েছ, কিন্তু যদি তুমি এইভাবে জিজ্ঞাসাবাদ লয়ার ছাড়া ফেস করো তাহলে তুমি বিপদে পড়ে যাবে। দোরা বলে, চুপ করো। তোমার মুখ থেকে এই মুহূর্তে যাই বের হচ্ছে না কেন আমি তার একটা শব্দ বিশ্বাস করতে পারবো না। এই বলে সে চলে যাচ্ছিল। সিনা তখন বলে, হ্যাঁ ঠিক আছে, আমি মানছি আমি তোমার ফ্যান ছিলাম। এটাও সত্যি আমি তোমার ফ্যান বলেই কেসে প্রথম ইন্টারেস্ট প্রকাশ করি, কিন্তু যেই মুহূর্তে আমি কেসটা হাতে নেই সেই মুহূর্তে আমার কিছু অফ ফিল হয়। আমার বারবার মনে হচ্ছিল তুমি দোষী না, ইনভেস্টিগেশনে ভুল হচ্ছে, কোথাও কিছু মিসিং তো আছেই। আমি সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই কেসটা নিয়েছি। আমি আমার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ দুটোকে আলাদা করেই কেসটা নিয়েছি। আমার কাছে গোলবয় ব্যান্ডের দোরা আর সাধারণ মানুষ হিসেবে দোরা সম্পূর্ণ দুটো আলাদা মানুষ। আমি তোমার পক্ষে লড়ছি সাধারণ মানুষ দোরার হয়ে, গোলবয় ব্যান্ডের ফেমাস দোরার জন্য নয়। এটা কি এনাফ না বিশ্বাস করার জন্য? দোরা বলে, সমস্যাই তো এখানে। আমি কাজের জায়গা আর ব্যক্তিগত জায়গাকে আলাদা দেখতে পারছি না। আমি রেগে আছি তার কারণ এই না যে তুমি আমাকে মিথ্যা বলেছ বলে, বরং তুমি আমাকে তোমার উপর বিশ্বাস করিয়েছ আর আমি কোনো ডাউট ছাড়াই করেছি। তো তুমি ফায়ার্ড, আমার লয়ার হিসেবে আর তুমি থাকবে না। এই বলে দোরা কান্না করে চলে যায়। সিনার সাথে তারপর লয়ার ককের দেখা হয়। সিনা তাকে তখন বলে, তুমি একদম তোমার বাবার মতন, যে কোনোভাবে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য করার জন্য লেগে থাকে। তোমরা মনে করো কেসটা জেতাই আসল, এতে কারো লাইফ চলে গেলেও সমস্যা নেই। লয়ার কক বলে, কোর্টে প্রমাণ করাই ম্যাটার করে। যেমন তোমার বাবা কোর্টে দোষী প্রমাণিত হয়েছিল, তেমনি দোরাও হবে। দেখে নিও, তুমি আটকাতে পারবে না। সিনা বাইরে এসে কল করে হুইজুকে আর তার সাথে দেখা করে রিকোয়েস্ট করে নতুন লয়ারের সাথে দোরার কথা বলাতে, কারণ এই মুহূর্তে তার একা কেসটা ফেস করা উচিত নয়। হুইজু বলে, আমি সব করে দিব, তবে তুমি আর কখনো দোরার সামনে আসবে না, এই আশাই করব। সিনা বলে, চিন্তা করো না, তেমন কিছু আর হবেও না। দোরা এদিকে ইয়নবিনকে কল করে জাইহার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু জাইহাও কিছু জানে না সে আসলে কোথায় গিয়েছে। কল রেখে দোরা সিনার কথা মনে করে, সে তাকে মিস করছিল, কিন্তু রাগে তার কথা মনেও রাখতে চাইছিল না। এদিকে সিনার অবস্থা আরও বাজে। সে বাড়ি ফিরে বাড়ির প্রতিটা কোনায় কোনায় দোরাকে দেখতে পায়। তার স্মৃতি বিজড়িত হয়ে গিয়েছে বাড়িটা। সিনা সব এড়িয়ে থাকতে চাইছিল, তাই সব জিনিসপত্রকে একটা ব্যাগে ভরে বাইরে এনে রাখে আর সেগুলোকে সেখানে ফেলেই চলে যায় ভেতরে। আর সিনা চায় না দোরার কিছু তার কাছে রাখতে, কারণ দোরার কাছে এইসব বিশ্বাসঘাতকতার চিহ্ন হয়ে গিয়েছিল, যা সিনার সহ্যই হচ্ছিল না। তাই ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তার। এদিকে দোরার কাছে সিনা তার টার্মিনেশন লেটার পাঠায়। দোরা যেহেতু চায় না সিনা তার লয়ার থাকুক, তাই সিনা রিজাইন করেছে। দোরা এটা দেখে বেশ হতাশই হয়। সিনাকে মেসেজ দিতেও যায়, কিন্তু দেয় না, ইগো এসে পড়ে। তারপর দোরাকে কল করে একজন লয়ার। দোরা যখন জানতে পারে সিনা নাম্বার দিয়েছে তাকে হেল্প করার জন্য, তখন দোরা মানা করে বাইরে আসে। হুইজু তখন বলে, কেন মানা করলে, একা একা কিভাবে সব সামলাবে? দোরা বলে, চুপ থাকো আর প্লিজ আমাকে একাই ছেড়ে দাও, আমার কারো হেল্প চাই না। কতবার বলবো আমাদের মধ্যে কিছু নেই, আমার পেছনে থেকো না, আমার জন্য প্লিজ কিছু করতে যেও না। হুইজু বলে, আমাকে সিনা রিকোয়েস্ট করেছিল, আর তাছাড়া আমাকে বন্ধু হিসেবে তো দেখতে পারো আর এই হেল্পটা নিতে পারো। দোরা বলে, না দরকার নেই, প্লিজ কিছু করো না আর আমার জন্য।
হুইজু বলে, কেন? ওই মেয়ের জন্য? সিনাকে কি তুমি পছন্দ করো? দোরা তখন কিছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে সিনা দিনরাত কাজ করছিল, না খেয়ে না ঘুমিয়ে, যার জন্য সে বেশ অসুস্থ হয়ে পড়ে। তবে তাও সে কাজ করবে। চুঞ্জয় যখন বকাবকি করছিল তখন সিনা বলে, আমাকে কাজ করে নিজেকে ব্যস্ত রাখতে হবে, না হলে আমি খুব বাজে রকমভাবে ভেঙে পড়ব। কেউ পারবে না সে ভেঙে যাওয়া আমিটাকে সামলাতে। চুঞ্জয় বলে, সিনা তুমি কি দেখছো না আমি তোমার জন্য কতটা চিন্তায় আছি? আমার দিকে একবার তাকালে কি হয়, আমার কাঁধে একবার মাথা রাখলে কি হয়, যখন সবকিছু সামলাতে তুমি ক্লান্ত হয়ে যাও। সিনা বুঝতে পেরে চুঞ্জয় তাকে পছন্দ করে। সিনা তাই তাকে আজ পরিষ্কার জানিয়ে দেয় তারা লাইন ক্রস করতে পারবে না। বেচারা চুঞ্জয় খুব কষ্ট পায়। আর সিনারও কিছু করার ছিল না, কারণ সে মন থেকে দোরাকেই তো এতগুলো বছর ধরে পছন্দ করে এসেছে। সেখানে আর কাউকে জায়গা দেওয়া অসম্ভব। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সিনা আর চুঞ্জয়ের দেখা হয় একটা ফিউনারেলে, আর তারপর তাদের বেশ কয়েকবার দেখা হয়। আর একবার দেখা হয় থানায়, যেখানে চুঞ্জয়কে হেল্প করে সিনা, আর তাকে নিজের বাড়িতে থাকতে দেয়, কারণ তার নিজের বলতে কেউ নেই সিনার মতন। আর সেই থেকে চুঞ্জয় সিনার সাথে আছে, আর তাকে কেইসে টুকিটাকি হেল্প করে থাকে প্রয়োজনে। বর্তমানে সিনা প্রচণ্ড রকমের কাজে নিজেকে ব্যস্ত রাখতে শুরু করে। তার কলিগরা চিন্তায় পড়ে যায়। তারা বলাবলি করছিল কি এমন হলো যে রোবটের মতন কাজ করছে। আগেও কাজ করেছে, কিন্তু আজকাল দেখে মনে হয় তার মধ্যে একেবারেই ইমোশন নেই। দিন রাত কাজই করে যাচ্ছে, ঘুমাচ্ছে না পর্যন্ত। তো রাতে সিনাকে তার বস এসে জানায় তার সন্দেহ হচ্ছে দরার ডিরেক্টরের উপর। সে জানতো দরার কন্ট্রাক্ট যে তার মেম্বারদের মধ্যে কেউ একজন হ্যান্ডেল করছে। দরা না জানলেও তার গ্রুপ মেম্বারের একজন সবটাই জানতো। আর এই বিষয়ে ডিরেক্টর জানার পরও কিভাবে চুপ ছিল? থাকারও তো কথা না। এই বিষয়টা আমার কাছে বেশ সন্দেহজনক লাগছে। এমন না তো যে ডিরেক্টরি ইনভলভ? তোমার উচিত তোমার এক্স ক্লায়েন্টকে সবটা জানিয়ে দেওয়া। এবার সিনা বাইরে আসে, আর সেখানে তখন দরাও ছিল। হাঁটতে হাঁটতে দরা কিভাবে জানি সিনার লো ফার্মের সামনে এসে পড়ে। সিনাকে দেখে তার পেছনে পেছনে না চাইতেও দরা আসে। লুকিয়ে লুকিয়ে দেখে সিনা একা বসে ড্রিঙ্কস করছে। কল করলে দরা তার মোবাইলটা অফ করে দেয়। সিনা কল করেছিল এই বিষয়টা জানাতে। দরা কল ধরে না, কারণ সে সিনার উপর লুকিয়ে নজর রাখছিল যে বেচারা। এবার সিনা ভাবে রেগে কল ধরে না, তাই সে আর বেশি কিছু না ভেবে হতাশ হয়ে চলে যায় গাড়ি করে। দরা সেখানেও তার পিছু করে, আর দেখে সিনা এসেছে সেই পিয়ানোর কাছে। দরা বুঝতে পেরে সিনা তাকে মিস করছে বলেই এখানে এসেছে। সিনা এখানে বসে ড্রিঙ্কস করে আর বেশ কিছুক্ষণ মিউজিক বাজায়। তারপর সিনা গান গাইতে গাইতে বাড়ি ফিরছিল, তাও দরার গান, যা পেছনে থেকে দরা শুনে না চাইতেও হাসছিল। সিনার পেছনে পেছনে দরা তার বাড়ি পর্যন্ত আসে। তাকে দেখে সেফলি সে বাড়ি পৌঁছালো কিনা। সে যে একদিন আগেও রাগ করলো সব যেন ভুলে গিয়েছে এক মুহূর্তের জন্য। তো সিনা বাসায় ঢোকার পর দরা ভাবে, আমি এখান পর্যন্ত তার পেছনে পেছনে কেন আসলাম? অদ্ভুত তো। তখন দরা দেখে সিনা তার সব ফ্যানগার্লের জিনিসপত্র ফেলে রেখেছে। দরা বলে, বাহ, সে সব ফেলে দিয়েছে। এই বলে দরা সেই লাল টুপিটা কৌতূহল বশত নিয়ে নেয়, কারণ তার বারবার মনে হচ্ছিল কোথাও তো সে এটা দেখেছে। তো সিনা ঘরে এসে ঘুমিয়ে পড়ে, আর তখনই তাকে বারবার কল করছিল জাইহা। যেহেতু সে ঘুমে তাই মিসড কল হয়ে থেকে যায়, আর জাইহা তার সাথে একটা ভয়েস মেসেজও রেখে যায়। এদিকে হুইজো রাত করে বাড়ি আসে। তার বাবা তাকে ধমক দেয় যে দরার জন্য তাকে থানায় যেতে হলো। এতে করে তার রেপুটেশন, ফ্যামিলির রেপুটেশন সব নষ্ট হচ্ছে। হুইজু তখন তার এত বছরের রাগ ঝাড়ে। আসলে হুইজু দরাকে ছেড়েছে, ব্রেকআপ করেছে তার বাবার কারণেই। তার বাবা তাকে হুমকি দিয়ে বলেছিল যদি সে দরার সাথে সম্পর্ক রাখে তাহলে সে দরার কেরিয়ার নষ্ট করে ফেলবে। তাই হুইজু দরাকে ছাড়তে বাধ্য হয়, আর এখন সে দরাকে প্রোটেক্ট করতে যে কোনো কিছুই করতে পারে। এই বিষয়টা সে তার বাবাকে স্পষ্ট করে বুঝিয়ে দেয়। সে আর ভয় পেয়ে পালিয়ে যাবে না। তো অন্যদিকে পুলিশ অফিসাররা রাস্তার পাশে পড়ে থাকতে দেখে একটা কারকে, আর পরদিন জানা যায় সেটা হচ্ছে জাইহার। এদিকে দরা তার ঘরে বসে বসে জাইহাকে কল করছিল, কিন্তু রিসিভ হয় না। তখন সে সিনার লাল ক্যাপটা দেখে মনে করার চেষ্টা করছিল এটা সে কোথায় দেখেছে। তখন তার কাছে কল আসে, কারণ জাইহা হসপিটালে। সিনাকেও সেটা কল করে নিশ্চিত করা হয়। দরা দৌড়ে হসপিটালে আসে, আর আশা করছিল যেন তার আরও একজন ব্যান্ড মেম্বার তাকে ছেড়ে চলে না যায়। সিন এখান থেকে কাট হয়, আর দেখা যায় দরা বৃষ্টিতে বিধ্বস্ত হয়ে বসে আছে সিনার বাড়ির সামনে। সিনা দরাকে এই অবস্থায় দেখে দৌড়ে তার কাছে যায়। দরা এতক্ষণে বেচার কারণে বেহুশ হয়ে যায়। সিনা তখন সবটা প্রসেস করতে পারছিল না, তাই দরাকে সে চুপচাপ শুধু দৌড়েই রাখে। সিন পরিবর্তন হয়, আর দেখা যায় সেদিনের হসপিটালের দৃশ্য। দরা এসে জাইহাকে দেখার জন্য বলছিল, ম্যানেজার তাকে সামলায় আর এখন তাকে দেখতে পারবে না। দরা বলে, তুমি ভাই শান্ত কিভাবে?
এত কিছু হওয়ার পরও জাইহা কি করে এসব করলো? সে নিজেকে শেষ করার কথা ভাবলো কিভাবে? ম্যানেজার বলে জাইহা তার ভুল বুঝতে পেরেছে। সেই রকমই একটা নোট সে লিখেছে। তো সবাই জানে যে জাইহা আত্মহননের পথ বেছে নিয়েছে, কারণ সে নাকি তার বন্ধু ওসিওকে শেষ করেছে দোরাকে ফাঁসানোর জন্য। এইসব জাইহা নোটে লিখে আত্মহনন করে, কিন্তু কোনোভাবে সে বেঁচে যায় আর এখন কোমায় আছে। এদিকে সিনাও থানায় এসে ডিটেকটিভের সাথে কথা বলতে। ডিটেকটিভ বলছিল শেষ কলটা সে আপনাকে আর ডিরেক্টরকে করেছিল, যদি ডিরেক্টরের সাথে তার কথা হয়নি কেটে যায়, আর আপনার সাথে সে কথা বলতে পারেনি কারণ রিসিভ হয়নি। তো আমি ভাবছি সে শেষবার আপনাকে কেন কল করলো? আপনি তো তার ক্লোজও কেউ নন। সিনা বলে এটাই তো আমি ভাবছি। আর সে আমাকে কলে না পেয়ে একটা ভয়েস মেসেজও দিয়েছে, যেখানে সে সিনাকে জানায় যে রাতে ওসিওক মারা যায় সেই রাতে সে পার্কিং এরিয়ায় এসে ওসিওকে কল করছিল। তবে সেই রিংটোনটা সে গার্ডেনের থেকে শুনতে পায়, যেন ওসিওকের ফোন ওখানেই ছিল। এবার এই ভয়েস মেসেজ দেওয়ার সময় কেউ একজন ওসিওকের সামনে আসলে আর কথাটা কমপ্লিট করতে পারে না। এখন সে কে তা আমরা সামনে জানতে পারবো। এদিকে সিনা তাই চুংজাইকে নিয়ে পার্কিং এরিয়া আসে। তার মতে হতে পারে কিলার ওসিওকের মোবাইল সাথে করে নিয়ে এসেছিল, আর পরবর্তীতে সে এখানেই কোথাও ফেলে গিয়েছে। চুঞ্জাই সিনাকে মনে করায় তাতে তোমার কি, তুমি তো আর দোরার লয়ার না। দোরার পেছন থেকে কষ্ট পাওয়া বন্ধ করো। দোরার মতন ঠিক ভালো থাকবে। এদিকে দোরা জাইহার নোট সম্পর্কে জানার পর খুব ভেঙে পড়ে। সে মানতেই পারছিল না জাইহা তার বন্ধুকে মেরেছে, এটা অসম্ভব। তো তারপরেই বৃষ্টি শুরু হয়, আর সেই রাতে দোরা সিনার বাড়ির সামনে এসে বসে থাকে। বর্তমানে দেখা যায় দোরার ঘুম ভাঙার পর সে নিজেকে সিনার বাড়ি দেখে। সিনা সারা রাত তার সেবা যত্ন করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। সিনাকে কিছুক্ষণ দেখার পর দোরা বাইরে আসে। সিনা ঘুম থেকে উঠলে সিনাকে দোরা বলে, আসলে আমার যাওয়ার মতন কোনো জায়গা নেই। আমি জানি না কোথায় যাব, কার কাছে যাব। তাই রাতে একা হাঁটতে শুরু করি আর শেষে তোমার বাড়ি এসে আটকে যাই। সবাই বলছে জাইহাই কিলার। আমি মানতে পারছি না। তোমার কি মনে হয় এরকম কিছু করবে সে? তুমি তো এত বছর ধরে আমাদের ফ্যান, তাহলে বলো তো সে কি এমন কিছু করবে? আমি সত্যটা জানতে চাইছি না। সিনা বলে, কিন্তু জাইহা যা লিখে গিয়েছে তাতে এই কেসটা ক্লোজ করা হবে, কোনো প্রসিকিউশনে আর এটা রিওপেন করবে না। দোরা বলে, আমি জানি না, প্লিজ কিছু একটা করো, সত্যিটা খুঁজে বের করো। আমি ওসিফকে নির্বিচার দিতে চাই, তবে আমার আরেক বন্ধুর সাথে অন্যায় করে নয়। আসল কিলারকে খুঁজে বের করতেই হবে সিনা। এদিকে লয়ার কক পড়েছে চাপে। পাবলিক তাকে দিচ্ছে ইচ্ছে মতন ধুলাই, কারণ তাদের মতে লয়ার ইচ্ছে করে নির্দোষ দোরাকে এতদিন হ্যারাস করেছে আসল ক্লিয়ারকে ছেড়ে। তারা ভালো লয়ার নয়। অন্যদিকে আজ সিনা যাচ্ছিল ক্রাইম স্পটে, যেখানে জাইহাকে পাওয়া যায়। দোরা বলে, আমিও যাব। আমি যেহেতু বলেছি কাজ করতে, তাই তোমাকে একা যেতে দিতে পারবো না। সিনা অবাক হয়ে বলে, তুমি যেতে চাও? দোরা বলে, হ্যাঁ। কেন, আমার সাথে কি তুমি আনকমফোর্টেবল হবে? না, আসলে আমি সবটা নিজ চোখে দেখতে চাই। আমি দেখতে চাই জাইহা শেষবারের মতন কোথায় ছিল, কি করছিল। তো এবার সিনা দোরাকে নিয়ে চলে আসে সেখানে। দোরা বলে, আমি পাহাড়ের নিচে যাচ্ছি, তুমি এসো না, রিস্ক আছে। কিন্তু সিনা আসে আর বলে, আমিও যাব নিচে, নিজে দেখবো কি হয়েছে ওখানে। এই বলেই সে পড়ে যাচ্ছিল, কিন্তু দোরা তাকে সেভ করে নেয়। এখানে যদিও সিনা আর দোরা দুজনেই আনকমফোর্টেবল ছিল, সিনা একটু বেশিই ছিল, যেহেতু সে ফ্যান হয়ে লুকিয়েছিল আর এতে দোরা কষ্ট পায়। তাই সিনা দূরত্ব বজায় রেখে চলারই ট্রাই করে, কিন্তু দোরা কেন জানি এখন উল্টো সিনার হাত ধরেই তাকে নিয়ে যায়। তো দুজনেই একসাথে স্পটটা দেখে যেখানে অ্যাক্সিডেন্টটা হয়, যা দেখে সিনা আর দোরার মনে হয় না এটা কোনো আত্মহননের অ্যাক্সিডেন্ট ছিল বলে। এখানে অন্য কাহিনী আছে সিনা জানায়। তখন হুইজু বারবার দোরাকে কল করছিল, দোরা গাড়িতে না থাকায় রিসিভ করতে পারে না। হুইজু তখন তার আর দোরার একসাথে তোলার ছবিটা দেখে তাকে মিস করছিল। তো সিনা আর দোরা সেই হোটেলে আসে যেখানে জাইহা ছিল। হোটেলের স্টাফদের থেকে জানতে পারে এক রাতে হঠাৎ করে জাইহা আসে। তাকে দেখে ঠিক লাগছিল না, কিন্তু পরে কি করে যে কি হলো তারা কেউই জানে না। দোরা পরে সিনাকে বলে, আমি জানি জাইহা এই এলাকায় কেন এসেছিল। তারপর সে সিনাকে নিয়ে তাদের সিক্রেট স্পটে যায়, যেখানে গোল্ড বয় ব্যান্ড প্রথম এসেছিল লাইভ কনসার্ট করতে। তাই এই এলাকাটা তাদের কাছে স্পেশাল ছিল। জাইহা হয়তোবা নিজের মন শান্ত করতেই এখানে এসেছিল। আর দোরার সন্দেহই সঠিক হয়। সে দেখে তাদের সিক্রেট স্পটে জাইহা একটা নোট রেখে গিয়েছে, যেখানে সে জানায় সে দোরাকে বিশ্বাস করে আর তারা চারজন আজীবন একসাথেই থাকবে। অন্যদিকে লয়ার কক হার মানতে রাজি নয়। সে যে করেই হোক দোরাকেই দোষী প্রমাণ করে কেসটা জিতবে। তাই নতুন আরেকটা পয়েন্ট সে বের করে দোরাকে আটকাতে। এবার দেখা যায় দোরা আর সিনা এইসব খুঁজতে গিয়ে লেট করে ফেলে।
তাই দরা সিনাকে রিকোয়েস্ট করে একটু তার সাথে হাঁটার জন্য। সে এতগুলো বছর কোথাও একা এইভাবে মুক্ত হয়ে হাঁটেনি, সবসময় মানুষ চলেই আসতো। আজ সুযোগ হয়েছে, তাই সে সেটা কাজে লাগাবে। সিনার তখন ঠান্ডা লাগলে দরা তাকে তার শার্টটা দিয়ে বলে একজন ফ্যান হিসেবে রেখে দাও। সিনা অভিমান থেকে বলে তোমার কোথাও ভুল হচ্ছে, আমি আর তোমার ফ্যান না। দরা বলে ও তাই, সেজন্যই তুমি সবকিছু ফেলে দিয়েছো? সিনা বলে কি? দরা বলে আমি দেখেছি তোমার বাড়ির সামনে আমার অ্যালবাম ম্যাচ সব ফেলে দিয়েছো, তবে এত কিছু দেখে আমার মনে হচ্ছে তুমি আমার এইসব কেনার পেছনে অনেক টাকাই খরচ করেছো। এইসব আমার ডিবেট হওয়ার থেকে শুরু করে এখন পর্যন্ত আসা অ্যালবাম ম্যাচ পিকচার ছিল, তুমি তাহলে আমার ডিবেটের শুরু থেকে কালেক্ট করছিলে। এত লং টাইম ফ্যান বিশ্বাসই হচ্ছে না। সিনা বলে না, তেমন বেশি খরচ হয়নি। ঠিকই আছে। দরা বলে তো তুমি আমাকে কেন এত লাইক করতে, কি দেখে? সিনা বলে জানি না, এমনিতেই, কারণ কাউকে লাইক করার জন্য নির্দিষ্ট কোনো কারণের প্রয়োজন হয় না। দরা হেসে বলে জানি সেই কারণটা আমি। তোমার বাড়ির সামনে আমি লাল টুপিটা পাই, আমি এটা দেখা মাত্রই ভাবতে শুরু করি কোথাও তো দেখেছি। তারপর অনেক ভাবার পর আমি মনে করতে পারি এটা আমারই ক্যাপ ছিল, যা ছোটবেলায় আমি একজনকে দিয়েছিলাম। আসলে ওই দিন আমার খুব বাজে একটা সময় যাচ্ছিল, তাই সবটা এখনো পরিষ্কার মনে আছে। মাকে এত কষ্ট করে টাকা ইনকাম করে দেওয়ার পরও মা আমাকে একটা বারও জিজ্ঞেস করেনি আমি অসুস্থ কিভাবে হলাম, আমি কি ওষুধ নিয়েছি কিনা। সে আমার অসুস্থতার কেয়ারই করেনি, আর টাকা নিয়ে আমাকে উল্টো বকাবকি করে চলে যায়। মনের কষ্টে আমি কিছুক্ষণ নিজেকে সামলানোর চেষ্টা করছিলাম। ভাবছিলাম এই পৃথিবীতে আমার আসার কি কোনো কারণই নেই, বেঁচে থেকে আমি কিই বা করছি, কারোই কি কাজে আসতে পারছি না। তখন আমি দেখতে পাই একটা মেয়ে আমার থেকে বেশি বিধ্বস্ত হয়ে এসেছে। আমি তোমার মাঝে নিজেকে দেখতে পারছিলাম, তাই আমি তোমাকে কমফোর্ট দিতে গান গাওয়ার চেষ্টা করি। আর যখন আমি তোমাকে মন খুলে কাঁদতে দেখি, তখন আমি রিয়েলাইজ করি যে না, আমার বেঁচে থাকার একটা কারণ তো আছে। আমার গান কারো মন ছুঁতে পেরেছে, যে আমার মাধ্যমেও মানুষের মনে কমফোর্ট আসতে পারে। তো তুমি আমাকে সেদিন আবারও লড়াই করার, বেঁচে থাকার একটা বড় কারণ দিয়েছিলে সিনা। আমি সরি যে তোমাকে চিনতে আমার এতটা দেরি হয়ে গেল। আসলে সত্যি বলতে আমি কল্পনাও করিনি এটাই তুমি হবে। তুমি আগের থেকে অনেক বদলে গিয়েছো। সিনা তখন হাসে, আর দরা বলে আচ্ছা, তো সেদিন কি হয়েছিল, এত বেশি কষ্ট কেন পাচ্ছিলে? সিনা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে আমার বাবা জেলে মারা যান, তাকে মার্ডারের আসামি বলে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বাবা বারবার বলছিল সে নির্দোষ, কিন্তু কেউ তার কথা শুনল না। বাবা একা লড়াই করে হেরে যায় আর নিজেই নিজেকে শেষ করে ফেলে জেলের মধ্যে। আমার মা এই শোক সহ্য করতে পারে না, আর তারপর সেও আমাকে ছেড়ে বাবার কাছে চলে গেল। আমি হঠাৎ করে এই বাড়িতে, এই পৃথিবীতে একা হয়ে গেলাম। যতই ভাবতাম না কেন, আমি কখনই বেঁচে থাকার কারণটা খুঁজে পেতাম না। তখন আমি তোমার গান সেদিন শুনি, আর আমার ভেতর থেকে একটাই আওয়াজ আসছিল যে বাঁচতে হবে, আর আমি বেঁচে থাকবো, আমি হার মানব না, আর শেষ পর্যন্ত টিকে থাকার চেষ্টা করব। আর তুমি জানো, যখন তোমার ডেবিট হলো আমি তখন কতটা খুশি হয়েছিলাম। এত খুশি আমার বার এক্সামে পাশ করার পরও হয়নি। আমি তোমাকে সত্যি অনেক বেশি লাইক করতাম। তবে সরি, এত কিছু লুকিয়ে রেখেছি। আমি তোমার ফ্যান ছিলাম, সেটাও লুকিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করে আমি তোমাকে ধোঁকা দেওয়ার মন নিয়ে লুকিয়ে রাখিনি। দরা বলে থ্যাংক ইউ এতগুলো বছর সাইলেন্টলি আমাকে সাপোর্ট করার জন্য, পছন্দ করার জন্য, ভিড়ের মধ্যে সবচেয়ে জোরে নাম নেওয়ার জন্য, চিয়ার আপ করার জন্য, আমার খারাপ সময়ে পাশে থাকার জন্য, সব কিছুর জন্যই থ্যাংক ইউ। তো তখন সেখানে সিকিউরিটি গার্ড আসলে দরা আর সিনাকে প্রপোজটা করতে পারে না। সিনার কল আসে আর তারা দুইজনে আসে সেই স্টাফের কাছে, আর সেখান থেকে তারা জানতে পারে সেই রাতে জাইহা তার ডিরেক্টরের সাথে কথা বলছিল। এবার সিনার সন্দেহ হয়, তাই সিনা আর দরা আসে ডিরেক্টরের সাথে কথা বলতে। দরা ডিরেক্টরকে বলে আমার থেকে কি লুকিয়ে রাখছেন আপনি? ডিরেক্টর বলে সত্যিটা বললে অনেকেই কষ্ট পাবে, বিশেষ করে তুমি। তাও জানতে চাও? দরা বলে হ্যাঁ বলুন, আমি সত্যটাই জানতে চাই। তো দরাকে এবার সিও জানায় দরার আড়ালে ওসিওক আর কি করছিল। দৃশ্য ফ্ল্যাশব্যাকে আসে। আসলে ওসিওক আর তার বাকি টিম মেম্বাররা চাইছিল তাদের একটা গ্রুপ পারফরমেন্স নিয়ে আসতে। সিও প্রথমে সে আশা দেখালেও পরে সে তার কথা রাখে না। সিও দেখে ওসিওকের টিমের মধ্যে সবচেয়ে বেশি ফ্যান্সদের প্রিয় হয়ে গিয়েছে দরা। তাই দরা যদি সোলো পারফরমেন্স করে তবে বেশি টাকা ইনকাম হবে, বেশি নাম হবে, আর সেই জন্য সে দরার উপর প্রেশার ফেলতে থাকে। দিন রাত সব পারফরমেন্স দরাই করছিল। এইসবের চক্করে সিও অবহেলা করছিল গোলবয় ব্যান্ডের বাকি সব মেম্বারদের, যা ওসিওকের ভালো লাগছিল না। তখন ওসিওকে অ্যাপ্রোচ করে অন্য এক কোম্পানি, আর ওসিওকে ভাবে যেহেতু তাদেরকে এখানে সিওর সমান মর্যাদা দিচ্ছেই না, তাহলে তারা এই কোম্পানি ছেড়ে দিবে। তাই সেই মতন সে পরিকল্পনা করছিল।
সে ভাবছিল সব টিম মেম্বারদের সাথে কথা বলবে। তার মধ্যেই ব্যাপারটা জেনে যায় জাইহা। জাইহা জানতে পারে দরা অন্য কোম্পানিতে লুকিয়ে যাচ্ছে, কিন্তু জাইহা জানতো না এইসব দরা করছিল না, বরং ওসিওকি করছিল। ওসিওক পরের ডিসিশন নেয়, কারণ দরাও অসুস্থ হয়ে পড়ছে, এরকম একা একা সব পারফরমেন্স করে, তাই তাকে এটা একরকম হেল্প করাই হবে। তার উচিত এই কোম্পানিটা ছেড়ে দেওয়া। সে তাই ভাবে দরার সাথে এই নিয়ে কথা বলবে, তাকে রাজি করাবে। ওসিওক সেই নতুন কোম্পানির লোকের সাথে কথাও বলে, যা এই লোক রেকর্ড করে রাখে। যদি ওসিওক তার কথা থেকে সরে, তবে রেকর্ড ভাইরাল করে দিবে। এবার ওসিওক পরে চাপে, তাকে যে করেই হোক দরাকে রাজি করাতে হবে। এক রাতে ওসিওকে কল করে সিও জানায়, তুমি যে এরকম কাজটা করলে, এতে করে দরাই সমস্যাতে পড়বে। তুমি দরার অজান্তে অন্য কোম্পানির সাথে কথা বলেছ, আর তার মাকে ইউজ করে দরার নামে কন্ট্রাক্টও সাইন করিয়েছ। এখন আইনের মার পেঁচে পড়বে দরাই। বন্ধু হয়ে কিভাবে এসব করলে তুমি? তো ওসিওক আসলে সত্যি দরার ক্ষতি করার নিয়তে এসব করেনি। সে চাইছিল তাকে ফ্রি করতে, একটু মানসিক শান্তি দিতে। কিন্তু হিতে বিপরীত হয়ে যায়, কারণ দরার মা টাকার লোভে পড়ে সাইন করে ফেলেছিল। এখন ওসিওকে সিও আরও বলে যে এরকম বন্ধু যদি আমার থাকতো আর আমি যদি দরা হতাম, তাহলে তোমাকে মেরেই ফেলতাম। তোমার মতন বন্ধু থাকার থেকে না থাকাই ভালো। ওসিওক বলে, আপনি যাই বলুন না কেন, আমি জানি আমার বন্ধুকে। দরা আমাকে বিশ্বাস করবে আর নিজের মতনই সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করবে। কিন্তু এটাই আমার বড় ভয়, সে সবসময় আমার করা ভুলগুলোকে শুধরে যায়, আমার জন্য নিজের সব কিছু স্যাক্রিফাইস করে যায়। আমি চাই না দরা আর এরকম কিছু করে নিজেকে কষ্ট দিক। কিন্তু আমার অজান্তেই সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে, তাই আমি আবার এই সব কিছু ঠিক করব। এবার আমি দরাকে একা লড়তে দিব না। আমি সেই সব কিছু করব যাতে করে আমরা সবাই আপনার থেকে মুক্ত হতে পারি। সিও বলে, ঠিক আছে, চেষ্টা করো। তুমি শুধু দেখো আমি কত টাকা পেনাল্টি ফি ধরি। তো বর্তমানে এই ফোন কল রেকর্ডটা দরাকে শুনিয়ে সিও বলে, আমি আসলে কখনো পেনাল্টি ফি চাইতামই না। আমি এসব বলেছি শুধুমাত্র তাকে একটু ভয় দেখাতে, যাতে করে সে এরকম উল্টোপাল্টা কাজ কখনো না করে। কিন্তু এখন আমি খুব আফসোস করছি। আমি যদি জানতাম এটাই ওসিওকের শেষ কল, তবে আমি কখনো তাকে এরকম বাজে কথা বলতাম না। তো এখন বুঝতে পারছো আমি কেন এসব লুকিয়ে রেখেছি? কারণ আমি ভেবেছিলাম এইসব পাবলিক হলে মানুষ ভাবতো তুমি ওসিওককে এই রাগ থেকেই মেরেছো, কারণ ওসিওক তোমার অগোচরে অন্য কোম্পানির সাথে কথা বলেছিল, তোমার সাকসেস নিয়ে জেলাস ছিল। মানুষ এই কল রেকর্ড থেকে এইরকমই কাহিনী বানিয়ে নিত, আর এতে করে তুমি আরো বেশি ফেসে যেতে দরা। তাই আমি সবটা লুকিয়ে রাখতে চেয়েছিলাম। আর আমি তোমাকে ছোট থেকে দেখেছি দরা, তাই আমি জানি তুমি কখনো ওসিওকের সাথে এরকম কাজ করতেই পারবে না। আমি নিশ্চিত ছিলাম বলেই কল রেকর্ডটা লুকিয়ে রেখেছি। আমি বিশ্বাস করি তোমাকে। এখন বিশ্বাস করাই কিন্তু প্রমাণ নয়। তো তুমি নিশ্চিত তো যে ওসিওককে তুমি কিছু করোনি? দরা বলে, আপনি আমাকে প্রটেক্ট করতে সবটা লুকিয়ে রাখেননি স্যার, বরং আপনি নিজেকে বাঁচাতে লুকিয়ে রেখেছেন। ভেবেছেন আমার নাম আসলে আপনিও সন্দেহের তালিকায় যে থাকবেন। আর হ্যাঁ, আমি ওসিওককে কিছুই করিনি, সেটা আমি আজও বলবো, কালও বলবো, আর সবসময় একই কথাই বলবো। এই বলে দরা সিনাকে নিয়ে চলে যায়। দরা বাড়ি ফিরে সিনাকে বলে, আমার খুব রাগ হচ্ছে নিজের প্রতি। আমি কেন কখনো ওসিওকের হাসির আড়ালের কষ্টটা দেখিনি, কেন দেখিনি সে কতটা একা একা সাফার করছিল। আমি সবসময় তাকে হাসতে দেখে ভেবে নিতাম যে সে ঠিকই আছে। আমি সবসময় নিজের দুঃখ কষ্টকেই দেখেছি, কিন্তু ওসিওক সবার আগে আমাকে দেখেছে। আমি সত্যি খুব রিগ্রেট ফিল করছি সিনা। আমি সত্যি খুব সরি ফিল করছি। না জানি সে একা কত কিছু সহ্য করেছে, আমি তার কিছুই টের পেলাম না। আসলে আমি বন্ধু হিসেবে অযোগ্য ছিলাম, ওসিওক নয়, আমি ছিলাম অযোগ্য। সিনা বলে, অনেক সময় কিছু মানুষ চাইলেও মনের কথা খুলে বলতে পারে না, তারা চুপ থাকাকেই সহজ মনে করে। তাই হয়তো বা ওসিওকে কিছু বলেনি, চুপ ছিল। তো নিজেকে সেজন্য দোষারোপ করো না, এখানে তোমার কোনো দোষ নেই। ওসিওক তোমার ভালোই চেয়েছে তার মতন করে, তুমিও তার ভালো চেয়েছো তোমার মতন করে। এখানে কেউই ভুল নয়। তবে যদি এখন সেই জন্য মন খারাপ হয়, তাহলে সমস্যা নেই, একটু মন খারাপ করাই যায়। ভেতরে চেপে রেখো না কিছু, ঠিক আছে? আমি তো আছি তোমার পাশে। দরা তখন একটু স্বস্তি পায় সিনার কথায়। এদিকে লোয়ার কককে কেস থেকে বের করা হয়েছে, কারণ পাবলিক এখন দরার পক্ষে। তারা রেগে আছে লোয়ার ককের উপর যে সে দরার পেছনে পড়েছিল। লোয়ার ককের ইগো বেশ হার্ট হয়, সে কিনা সিনার কাছে হারবে। তখন তার বাবার কথা মনে পড়ে। সে তাকে বলেছিল যদি 1%ও চান্স থাকে দরাকে দোষী বলার, তাহলে সে যেন সেটা করে, কারণ এটাই প্রসিকিউটরের কাজ। এদিকে দরাকে তার ম্যানেজার জানায় তার বাসা সিজ নেই, সে চাইলেই ফিরতে পারে। সে কি ফিরতে চায়?
দরা বলে কি করব, আর তো এইভাবে এখানে সারা জীবন পড়ে থাকতে পারবো না। সিনা তখন কাজে যাওয়ার জন্য বের হবে। দরাকে বলে যদি তার কিছু খাওয়ার হয় ফ্রিজ থেকে নিতে, আর চাইলে বাইরে থেকে হেঁটে আসতে পারে। দরা বলে কোনো সমস্যা নেই, আমি নিজের খেয়াল রাখতে পারবো, যাও, কাজে দেরি হয়ে যাচ্ছে তো। সিনা যেতে ইচ্ছে করছিল না, কিন্তু তাও যায় কেসের কাজ বলে। সিনা যাওয়ার পর দরা সম্পূর্ণ বাড়িটা একবার ঘুরে দেখে, কারণ এই ঘরে কোনায় কোনায় তার আর সিনার লড়াই করার স্মৃতি আছে। দরাকে তখন হুইজি মেসেজ করে বলে সে দরাকে শেষবারের মতন দেখে বিদায় জানাতে চায়। দরা আসে তার কথা মতো দেখা করতে আর বিদায় জানাতে। দরাকে হুইজি বলে তুমি ঠিক আছো? আমি শুনি যে জাইহার অবস্থা ভালো না। দরা এ কথার উত্তর না দিয়ে বলে আমি এখানে এসেছি কারণ তুমি বলেছ শেষবারের মতো দেখা করতে, তো তুমি কি ইউএস ফিরে যাচ্ছ? হুইজি বলে হ্যাঁ, আমার সব জিনিসপত্র গুছিয়ে ফেলেছি, কিন্তু এই ছবিটার কি করব বুঝতে পারছি না। এই ছবিটাতে আমরা দুইজন এত হ্যাপি, তাই না? পুরনো সব মেমোরিজ মনে পড়ে গেল। মনে আছে তোমার ডিবেটের আগে আমরা ফ্রিলি ঘুরতে পারতাম, কারণ তখন তোমাকে কেউ চিনত না। আমরা তো চাইলে আর আগের সময় ফিরতে পারবো না, কিন্তু তুমি চাইলে আমরা আবারও নতুন করে শুরু থেকে শুরু করতে পারি। এই কথা বলে হুইজু একটা এয়ার টিকেট দেয় দোরাকে তার সাথে নেওয়ার জন্য। হুইজু দোরাকে কনভিন্স করতে বলছিল যে এই কেস ক্লোজ হয়ে গেলেও এখানে দোরার লাইফ আগের মতন স্বাভাবিক হবে না। মানুষ নেগেটিভ কমেন্ট করবে, তার থেকে ভালো দোরা নতুন দেশে নতুন করে সব শুরু করুক, ভালো থাকবে। দোরা বলে আমি জানি সবকিছু স্বাভাবিক হবে না রাতারাতি, কিন্তু আমি পালিয়ে যাওয়াকে অপশন মনে করছি না। আমি এখানেই থাকবো সেই মানুষটার সাথে যে আমার উপর সম্পূর্ণ বিশ্বাস করেছে, আমাকে বলেছে আমি পারবো, আমার পাশে সাপোর্ট করে রয়েছে। আমার লাইফ এখানে এই মোমেন্টসেই, তাই আমি কোথাও যাব না। হুইজু বুঝতে পারে দোরা তার হাতের বাইরে চলেই গিয়েছে, তাই দোরাকে বিদায় জানিয়ে দেয়। দোরাও হাসিমুখে বিদায় জানিয়ে ফিরে আসে। হুইজু তো রাগে ছবিটা কাচুমাচু করে ছাড়ে। তো এই নাকি সে ভালো হয়েছিল? যত সব নাটক। কেন জানি মনে হচ্ছে এই নাটকবাজ মহিলাটাই হয়তো বা অসিয়কে মেরেছে। তো অন্যদিকে সিনা অফিসে কাজে মন বসাতে পারছিল না, তাই সে কাজটা ফেলে চিকেন নিয়ে চলে আসে বাড়ি। দরার পছন্দের চিকেন এনেছে। দরা বলে তুমি কিভাবে জানো এগুলো আমার পছন্দের? সিনা বলে জানবো না কেন, এত বছর ধরে আমি তোমার ফ্যান ছিলাম না। তারপর সেখানে চুনজাই বসে পড়ে। এখন এসেই যখন পড়েছে তাই তারা তিনজন একসাথে খেতে বসে। খাওয়ার সময় চুনজাই বলে কুকটা গরম ভালো লাগছে না। সিনা বলে ও ফ্রিজে রাখতে ভুলে গিয়েছিলাম। তখন আবার দরা সিনাকে সাপোর্ট করে বলে কোনো ব্যাপার না, আমার তো গরম কুকই পছন্দ। সিনার দিকে চুনজাই তখন তাকায়, আর সিনা ইতস্তত হয়ে কুক তার বডিতেই ফেলে দেয়। তাই সিনা উঠে যায় ক্লিন করতে। তখন চুনজাই আর দরা কথা বলছিল। দরা চুনজাইকে বলে কি কথা বলে থেমে গেলে? বলো, আমি জানতে চাই সিনা মানুষ হিসাবে কেমন, মানে তাকে বুঝতে চাই আমি। চুনজাই বলে তুমি বলো তোমার কাছে কেমন মনে হয়? দরা বলে সে কেমন তা তো এক শব্দে বলা কঠিন। চুনজাই বলে হ্যাঁ, একদম ঠিক বলেছ। আমরা একে অপরকে 12 বছর চিনি, কারণ আমরা ছিলাম প্রতিবেশী। তারপর একদিন আমাকে সে তোমার মতনই হেল্প করে জেল থেকে বের করতে। সিনাকে বাইরে থেকে দেখে মনে হয় সে খুব কুল, ফ্ললেস, কিন্তু যদি থেকে কাছ থেকে দেখো তাহলে বুঝতে পারবে সে কতটা নরম মনের মানুষ। এতটাই নরম মনের যে আমাকে চিনতো না, জানতো না, তাও এখানে থাকতে দিয়েছিল। দরা বলে আমি জানি সেটা, আমিও একই সিচুয়েশনে আছি। চুনজাই বলে তো তোমাকে সিনা একটু পছন্দ করতো, তবে সেটা ফ্যান হিসাবে, বুঝলে, এর বাইরে কিছু না। তোরা বলে আমি জানি সে আমাকে হেল্প করেছে কারণ আমি খারাপ পরিস্থিতিতে ছিলাম, আর সিনা এরকম মানুষদের ইগনোর করতে পারে না। কিন্তু সমস্যা হচ্ছে আমি শিওর না যে তাকে আমি উকিল হিসেবেই দেখবো কিনা। আমার মনে কিন্তু অন্য কিছু চলছে, তাই আমি তোমার মতন সিনার প্রতি শুধু কৃতজ্ঞতা প্রকাশ করেই চলে যাব না। তো দরা এখানে চুনজাইকে বুঝিয়ে দেয় সে সিনার সাথে লাইফ লং থাকার পরিকল্পনা করছে। তো রাতে দরা আর সিনা ডিশ ওয়াশ করছিল। দরা তখন জানায় তার কাছে এরকম হাসি মজা করে খাবার খেতে খুব ভালো লাগে, এতদিন সে এগুলোকে মিস করছিল। সিনা তারপর দরাকে জিজ্ঞেস করে তার কি ইচ্ছে আছে করার যদি সে একজন সাধারণ মানুষ হতো, কোনো ফেমাস আইডল না হয়ে। দরা তখন সিনাকে নিয়ে আসে প্রথমে তার স্কুলে, সেখানে সে অনেকটা সময় কাটায়। তারপর সেখান থেকে দরা আরো কয়েকটা জায়গায় যায়। শেষে দরা আসে সিনার পছন্দের জায়গায়, যেখানে সিনা ছোটবেলায় আসতো। দরা জানার পর সেখানে তার সাথে আসে। দুজনে বসে একসাথে অনেক কিছু নিয়ে কথা বলে, একে অপরের সম্পর্কে আরো বেশি জানতে পারে। দরা তো সিনাকে যতই বেশি জানছিল ততই বেশি পছন্দ করছিল। একটা সঠিক সময়ের অপেক্ষায় আছে সিনাকে প্রপোজ করার জন্য।
তো তখন সেখানে দোরার কিছু ফ্যান্সরা দোরাকে দেখে নেয়। তাই সিনা আর দোরা তাদের থেকে পালিয়ে একটা সাইডে লুকায়। সেখানে দোরা আর সিনা বেশ ক্লোজই ছিল। দুজনে অপ্রস্তুত হয়ে পড়লে সেখান থেকে সরে আসে। আর দোরা এবার সিনাকে নিয়ে আসে সেই জায়গায় যেখানে দোরা সিনাকে ছোটবেলায় প্রথম দেখে। সেদিন দোরা দেখেছিল এক বিধ্বস্ত সিনাকে। তাই আজ একই জায়গায় দোরা নিয়ে আসে সবচেয়ে স্ট্রং সিনাকে। দোরা সিনাকে বলে, আমি এখানে তোমাকে প্রথম দেখি, তাই তোমার সাথে এখানে আসতে চেয়েছি, কারণ এই জায়গাটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তারপর সিনা আর দোরা পাশাপাশি বসে। দোরা সিনাকে আরো বলে সে যখন সিনার সাথে থাকে তখন নিজের মতন মুক্ত হয়ে নিঃশ্বাস নিতে পারে। সিনার সাথে যেন দোরা নিজেকে বারবার খুঁজে পায়। এবার দুইজন সারাদিন ঘোরাফেরা করে বাড়ি ফিরছিল। সিনা দোরাকে বলে, আসলে তুমি যখন ফেমাস দোরা না হয়ে সাধারণ দোরা হয়ে থাকো তখন আমার আরো বেশি ভালো লাগে। আমি হয়তো তোমাকে তাই এত বেশি পছন্দ করি। দোরা বলে, কি তার মানে তুমি আমাকে পছন্দ করো? সিনা বলে, হ্যাঁ, মানে মানুষ হিসাবে তুমি তো খুবই ভালো, তাই না? দোরা বলে, কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলেছি। আমি তোমার প্রতি ফিলিংস খুঁজে পাই। তো এখন কি করব? তো নিজের পছন্দের আইডলের মুখ থেকে এরকম প্রপোজাল পেয়ে সিনা তো যেন আকাশ থেকে পড়লো। শব্দ হারিয়ে সে ফেল করে তাকিয়েই থাকে। সিনা দোরাকে বলে, আসলে আমি সরি, আমি বুঝতে পারছি না কি বলবো। হঠাৎ করে এরকম কনফেস করাটা আমি প্রসেস করতে পারছি না। বলতে গেলে নিজের ফিলিংস নিয়ে কনফিউজড। দোরা বলে, ঠিক আছে, কোনো সমস্যা না। তোমার যতটা সময় লাগে বুঝতে ততটাই সময় নাও। আমি অপেক্ষা করব তোমার উত্তরের। আমার কোনোই তাড়া নেই, তুমি সময় নাও। তারপর সিনা আর দোরা সেদিন রাতটা খুব অদ্ভুতভাবে পার করে। দুজনেই অস্বস্তিকর সিচুয়েশনে ছিল। সিনা তো বিশ্বাসই করতে পারছিল না তাকে দোরা প্রপোজ করেছে। আর এটা সত্যি অবিশ্বাস্যই, কারণ পছন্দের আইডল যদি বলে সে তার প্রেমে পড়েছে সেটা স্বপ্নের থেকে কম নয়। তো পরদিন দোরা একটা চিঠি লিখে চলে যায়, যেখানে সে সিনাকে লিখে, আমি ভয় পাচ্ছিলাম তুমি সকালে উঠে আমাকে কিভাবে ফেস করবে, সেটা নিয়ে কিভাবে চিন্তায় পড়বে। তাই আমি চলে যাচ্ছি এই চিঠিটা লিখে। আমি আসলে বুঝতে পারছি এই মুহূর্তে পরিস্থিতিটা তোমার জন্য কতটা অদ্ভুত হয়েছে। তো আমি যাচ্ছি কারণ আমি ফাইনালি নিজের রিয়েলিটি ফেস করতে সাহস পেয়েছি, তাও তোমার কারণে। আমাদের সম্পর্ক নিয়ে তোমার যে সিদ্ধান্তই হবে আমি তা মাথা পেতে নেব, তোমার পাশে থাকবো। নিজের জীবনকে আবার ট্রেকে ফিরিয়ে আনবো যাতে করে তোমার সামনে দাঁড়াতে আমি লজ্জা না পাই। তোমাকে অনেক ধন্যবাদ আমার খারাপ সময়ে পাশে থাকার জন্য, আমাকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য যখন আমি নড়বড়ে ছিলাম। আমার মন থেকে ধন্যবাদ সিনা। এই বলে দোরা চলে যায়। তো দোরা তার বাসায় গিয়ে সবকিছুকে পেছনে ফেলে রুম ক্লিন করে পর্দা সরায়, আলো ঘরে ঢুকতে দেয়, নিজেকে গুছিয়ে নেওয়ার পুরো দমে চেষ্টা করে। আর এদিকে সিনা অফিসে বসে বসে দোরার প্রপোজালের কথা ভেবে চমকে উঠছে। আর নিজেকে নিজে বলছিল, না না, এটা হতেই পারে না, আমি স্বপ্ন দেখছি না তো। দোরা আমাকে কেন পছন্দ করবে? তার জন্য তো আমার মতন কোটি কোটি ফ্যান্স লাইন ধরে আছে। তাহলে আমি কিভাবে হতে পারি? এটা কি দোরা সহানুভূতি থেকে বলল, নাকি কেন বলল? আমি কিছুই বুঝতে পারছি না। সবকিছু কেমন জানি অবাস্তব লাগছে। কিন্তু আমি কি করছি? আমার ফিলিংসগুলোকে কি নাম দিব? আমি কি তাকে আইডলের বাইরে গিয়েও পছন্দ করি? এদিকে দোরা আসে হসপিটালে জাইহার সাথে দেখা করতে। তার এখনো পুরোপুরি হুঁশ আসেনি। জাইহা হুঁশে আসাটা জরুরি, কারণ একমাত্র সেই বলতে পারবে তার এই অবস্থার পেছনে কে দায়ী। আর যে তাকে অবস্থায় ফেলেছে সেই আসল অপরাধী অসিয়ক মার্ডার কেসের। দোরা জাইহার পছন্দের গানটা প্লে করে তার হাত ধরে কেঁদেই ফেলে। সে খুব অনুতপ্ত তার বন্ধুকে এতদিন ইগনোর করার জন্য। অন্যদিকে লয়ার কক কিছু টুকরো করা প্রমাণ আর পরিস্থিতিকে নিয়ে আবারও লড়তে চাইছে কোর্টে। তার একটাই উদ্দেশ্য দোরাকেই অপরাধী প্রমাণ করা, না হলে মানুষ ভাববে সে ভুল মানুষকে ক্রিমিনাল বানিয়ে দিতে চাইছিল। এদিকে সিনা ঘরে বসে বসে দোরার মেসেজ অথবা কলের অপেক্ষায় ছিল, কিন্তু তখন সে দেখে দোরার ক্যাপ সে ফেলে গিয়েছে। সিনাই ক্যাপটা দেখে বলে, আরে এত গুরুত্বপূর্ণ কিছু কিভাবে সে ফেলে যেতে পারলো? এটা ছাড়া সে কি করবে? আমি কি দিয়ে আসবো নিজে? না থাক, লাগবে না, আমি কেন যাব? তো আসলে সিনা চাইছিল এই ক্যাপটাকে একটা অজুহাত হিসেবে ব্যবহার করে দোরার সাথে দেখা করতে। না হলে একটা ক্যাপ কি এমন যে ফিরিয়ে দিতে এখনই যেতে হবে, তাও রাতে? একইভাবে দোরা ও সিনার বাড়ির সামনে সে ভাবে, আমি কি করছি এখানে? কল করব? না থাক, আমি বলেছি তার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব। তো সিনা এবার সেজেগুজে বের হয়, তখন চুনজাই এসে পড়ে। সিনা বলে, আমি যাচ্ছি এটা দিয়ে আসতে দোরাকে। চুনজাই বলে, কেন কষ্ট করবে, দাও আমি দিয়ে আসছি। সিনা বলে, না থাক, আমি যাচ্ছি, যাবো আর আসবো।
এই বলে সিনা পালায়। এদিকে দরা নিজেকে বলে আচ্ছা যাই, একটু দরজার সামনে থেকে ঘুরে আসি, বাসায় যাব না, শুধু দেখবো সে ঘুমিয়ে গিয়েছে কিনা। তখন দরা দেখে সিনা আসছে। দরা তার গাড়ির পেছনে লুকিয়ে পড়লেও সিনার হাতে ধরা পড়েই যায়। সিনা তাকে দেখে চমকে বলে তুমি এখানে এত রাতে? দরা বলে ও না, আসলে আজকের আবহাওয়াটা সুন্দর তাই ভাবলাম ড্রাইভে যাই। কি করে জানি ভুল করে তোমার এলাকায় এসে পড়েছি। তো তুমি কি করছো এখানে? সিনা বলে ও আমি এসেছিলাম তোমার ক্যাবটা দিতে, আমার বাসায় ফেলে এসেছিলে। দরা বলে এটা দিতে এই রাতের বেলা এসেছো? মানে আমার কাছে যাচ্ছিলে শুধুমাত্র ক্যাবটা দিতে? সিনা বলে হ্যাঁ, কারণ আমার কাছে দামি লাগলো ক্যাবটা। দরা হেসে বলে তাই? শুধু ক্যাব ফিরিয়ে দেওয়াই কি কারণ নাকি অন্য কিছু? সিনা বলে না তো, আর কিছু না। তো যেহেতু ক্যাব দিয়েই দিলাম তাই চলে যাচ্ছি আমি। সিনা যাওয়ার আগে আবার ঘুরে এসে দরাকে বলে তুমি যে বলেছিলে আমার জন্য অপেক্ষা করবে, তো এখনো কি অপেক্ষা করছো? দরা হেসে বলে হ্যাঁ করছি, আর করব। সিনা তো মনে মনে ব্লাস্ট হয়ে যাওয়ার উপক্রম, তাই জলদি বাড়ি ফিরে আসে আর বসে বসে নিজের হার্টকে বলে থামতে। এদিকে দরা সিনার কথা মনে করে ভাবছিল এই মেয়ে তার হাসি দিয়ে কবে আমায় মেরে ফেলবে। তো পরদিন সিনার অফিসে তার কলিগরা বলাবলি করছিল আজকাল সিনাকে অন্যরকম মনে হচ্ছে। আগে সে কোনো ভুলই করতো না, কিন্তু এখন করছে, যেন সবসময় কিছু নিয়ে ভাবতে থাকে। তার উপর একা একাই হাসে। অদ্ভুত না, সে কাউকে ডেটিং করছে না তো? না না, সিনা ডেটিং করা মানে তো মিরাকেল হওয়া। তখন একটা নিউজ দেখে তার কলিগরা শকড হয়ে যায়। তো আসলে সিনা যে দরার সাথে নিজের বাড়ি ছিল এই নিউজটা লিক হয়। ফ্যান্স সহ সাধারণ সবার প্রচুর সমালোচনা শুরু হয়। সিনাকে তার অ্যাসিস্ট্যান্ট সিওল বলে সে তার পাশে আছে, তাকে একটা অ্যাকশন নিতে হবে তার ক্লায়েন্ট এবং নিজের জন্য। দরাকে তার ম্যানেজার কল করে বলে এই তোমার আর সিনার মধ্যে কি চলছে? দরা বলে মানে? ম্যানেজার বলে তুমি এতদিন কি সিনার বাসায় তার সাথে ছিলে? দরা তো এটা শুনেই সিনাকে কল করে, কারণ তার খুব চিন্তা হচ্ছিল। সিনা বলে আমি ঠিক আছি, আমার জন্য এত চিন্তা করো না। তুমি কিন্তু বাইরে বের হবে না সবকিছু শান্ত না হওয়া পর্যন্ত। আর রিপোর্টার বাইককে আবার খুঁজতে যাবে না আগের বার মতন, ঠিক আছে? আমি সব সামলে নিব। দরা বলে কি করবে তুমি? যখনই খারাপ কিছু ঘটে তুমি একাই সামলাও, আর এই বিষয়টায় আমার খুব রাগ ওঠে। আমি ইউজলেস ফিল করি, চাইলেও আমি কিছু করতে পারবো না। সিনা বলে এইভাবে ভেবো না, মানুষ এইরকম দুটো নেগেটিভ কথা বলবেই, পরে ভুলেও যাবে। দরা বলে তাও যদি কিছু খারাপ ঘটে আমাকে কল করবে, ঠিক আছে? সিনা বলে ঠিক আছে, কল করব, চিন্তা করো না। তো সিনা কল রেখে চুনজাইকে জানায় সে যেন দরার উপর নজর রাখে। দরা যদি রেগে মেগে আবার ওই রিপোর্টারকে খুঁজে বেড়ায়। চুনজাই বলে তোমার মাথা ঠিক আছে? নিজে সমস্যায় ফেসে আছো তাও দরার কথা ভাবছো? তো কল রেখে সিনা তার সিনিয়রের সাথে বসে কথা বলে এই ব্যাপারে। ওইদিকে সিনার পাস নিয়ে আরেকটা নিউজ লিক হয়। হেডলাইন ছিল মার্ডারের মেয়ে সিনা। তাই তো সে আরেক সাসপেক্ট দরাকে ডিফেন্ড করছে। সিনার লো ফার্মের সামনে ফ্যান্সরা এসে জড়োসড়ো হয়, পাবলিক এসে রাগও ঝাড়ে। এই খবরটা দরা পায় আর ডিরেক্ট বের হয়ে পড়ে গাড়ি নিয়ে। চুনজা এসে তাকে আটকায়। চুনজা তাকে বলে সিনা মানা করেছে দরাকে যেতে, তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে। দরা বলে আমি যাব, সরে যাও। চুনজা বলে তুমি বুঝতে পারছো না, এই সব কিছু তোমার কারণে হচ্ছে। সিনে এত জীবন দিনরাত কাজ করেছে খেয়ে না খেয়ে, কেন জানো? শুধুমাত্র তারই অতীত থেকে দূরে থাকতে, সবচেয়ে উপরে দাঁড়াতে, মাথা উঁচু করে থাকতে। সে মার্ডারের মেয়ের তকমা নিয়ে থাকতে চায়নি, কিন্তু আজ দেখো তোমার কারণে তার সব চেষ্টা বিফলে গেল। দরা বলে আমি সব জানি, আর আমি সব সময় চাই তাকে প্রোটেক্ট করতে, কিন্তু পারিনি। তবে আজ একবার আমি চেষ্টা করতে চাই, প্লিজ। আজ অন্তত আমি তাকে একা থাকতে দিতে চাই না। এদিকে সিনা তার কলিগদের হেনস্থা হতে দেখে নিজেই সাংবাদিকদের সামনে এসে পড়ে। সে বলার চেষ্টা করছিল তাকে সময় দিতে, সে সব এক্সপ্লেন করবে। কিন্তু তখন সেখানে সেই টক্সিক ফ্রেন্ড দুটো এসে সিনাকে মার্ডারারের মেয়ে বলে ডাকে, যা শুনে সিনার সেই ছোটবেলার ট্রমা ট্রিগার হয়। একটা টক্সিক ফ্রেন্ড সিনার দিকে তখন একটা জিনিস ছুঁড়ে মারলে তাকে এসে প্রোটেক্ট করে দরা। সবাই সেখানে শকড দরাকে দেখে। দরা সিনাকে নিয়ে ভেতরে আসে আর রেগে বলে কি করছিলে সিনা? সিনা বলে তুমি কি করছো এখানে? আমি বলেছিলাম না পরিস্থিতি শান্ত না হলে বের হবে না? দরা বলে আর আমি বলেছিলাম খারাপ কিছু হলে আমাকে কল করতে, কল করলে না কেন? সিনা বলে কি করতে তুমি এসে আমাকে এইভাবে ধরে নিয়ে আসলে? সবাই ভাবছে আমি পালিয়ে এসেছি, আমার এইসব ভালো লাগে না, আমি পালাতে চাই না। দরা বলে আমার কাছে এসব ম্যাটার করে না যে কে কি ভাবলো,
আমার কাছে তুমি ম্যাটার করো। আমি তোমাকে ব্যথা পেতে দেখবো দাঁড়িয়ে দাঁড়িয়ে? অসম্ভব। শুধুমাত্র একটা দিনের জন্য কি তুমি নিজেকে নিয়ে ভাবতে পারো না? প্লিজ, বাকি সবটা আমি সামলে নেব। সিনা তখন ইমোশনাল হয়ে যায় দরার এইরকম সাপোর্ট দেখে। তো তারপর দরা সিনাকে নিয়ে আসে শহর থেকে দূরে একটা কটেজে। সেখানে দুইজন একদিন থাকবে। দরা সিনাকে আনে মাইন্ড রিফ্রেশ করতে। সিনা সেখানে খেতে চাইছিল না, তাই দরা তাকে জোর করে খাইয়ে দেয়। রাতে সিনা কমেন্টগুলো দেখে মন খারাপ করেছিল। দরা আসলে সিনা তাকে থ্যাঙ্কস জানায়। দরা বলে, সরি, আমার মনে হচ্ছে আমার জন্যই তুমি এইসব ফেস করছো। আমার নাম জড়িয়েছে বলেই তারা তোমার বাবার ব্যাপারে খুঁজে বের করেছে, তোমাকে কষ্ট দিচ্ছে। আমি সত্যি সরি সিনা। সিনা বলে, আসলে সরি তো আমি, সবকিছু এড়িয়ে চলার জন্য। আমি আসলে চাইছিলাম অতীত থেকে দূরে থাকতে। ভালো লাগতো না মার্ডারের মেয়ের কথাটা শুনতে। নিজেকে আমি সবার থেকে দূরে রাখতে শুরু করি। কাজের বাইরে আমার লাইফই ছিল না। আমি লয়ার হয়েছি আমার বাবার জন্য, বাবার নাম থেকে এই অপবাদটা মুছার জন্য। কিন্তু আমি বারবার ট্রায়ালটা ডিলে করছিলাম, কারণ ভয় পাচ্ছিলাম বাবার কেস রিওপেন করলে মানুষ আমাকে আবারও সেই নামেই ডাকবে। তাই সবকিছু এড়িয়ে ভুলে থাকতে চাইছিলাম, কাওয়ার্ডের মতন। দরা বলে, এটাকে কাওয়ার্ড বলে না সিনা। তুমি শুধুমাত্র সবকিছু আগলে বেঁচেছিলে। এই পৃথিবীতে এরকম আঘাত নিয়ে অনেকেই হেরে যায়, কিন্তু তুমি নিজেকে আগলে রেখেছিলে, কারণ নিজেকে তোমার মনে করিয়ে রাখতে হয়েছে যে তোমাকে বাঁচতে হবে। তাই তুমি পালিয়ে যাওনি, এখানে আছো। তুমি এতটা সময় ধরে নিজের সাথে পুরো দুনিয়ার সাথে লড়াই করে টিকে আছো সিনা। তাই আমি তোমাকে নিয়ে খুব প্রাউড ফিল করছি। সিনা দরার কথাগুলো শুনে কান্না করতে শুরু করে। দরা তখন তার কষ্ট ভাগ করতে তাকে আগলে নেয়। তো কিছুক্ষণ পরে সিনা এসে দেখে দরা ঘুমিয়ে পড়েছে সোফায়। সিনা দরাকে একভাবে দেখে আর ভাবে তাকে সে কিভাবে প্রোটেক্ট করছে, কিভাবে তাকে প্রপোজ করেছে। সিনা দরার মাথায় হাত বুলিয়ে দিলে দরার ঘুম ভেঙে যায়। আর এখানে এরপর যা হয় তা তো তোমরা দেখতেই পারছো। আমি বলবো একবার ভাবো কি হচ্ছে এখানে। সিনা ছিল দরার আর 5টা সাধারণ ফ্যান, আর আজ সে দরার এতটা ক্লোজ। তোমাদের কি মনে হয় ফ্যান আর আইডলের মধ্যে এই রিলেশনশিপটা কেমন লাগছে? যাই হোক, আমি যখন দেখছিলাম তখন আমার আশেপাশে বেশ বাটারফ্লাই উঠছিল, ফিল করতে পারছিলাম আর কি। তো যাই হোক, এবার পরদিন সিনা বেচারি বেশ অকাত ছিল। দরা সিনাকে কফি দেয় আর বলে, আরেকটা দিন কি এখানে থাকবে? সিনার তো মুখ থেকে কফি পড়ে যায় আর বলে, একটা মানুষ এত ক্লিয়ারলি কি করে সব বলতে পারে? আর ভেবে দেখলে তুমি সবসময় নিজের ফিলিংস নিয়ে অনেস্ট ছিলে। আর হ্যাঁ, আমি প্রথমে কনফিউজ ছিলাম, কিন্তু এখন রিয়েলাইজ করেছি যে তুমি স্টেজে থাকো বা আমার সামনে, তুমি দরা যাকে আমি পছন্দ করি। দরা বলে, সত্যি? সিনা বলে, হ্যাঁ। তো তখন সিনার কাছে কল আসে আর সে জানতে পারে লোয়ার কক দরার বিরুদ্ধে চার্জ এনেছে। সে প্রমাণ করেই ছাড়বে কোর্টে দরা দোষী। সিনা দ্রুত অফিসে আসে আর দরার সাথে সবটা আবারও রিচেক করতে থাকে। ওইদিকে চুনজাইও দরাকে হেল্প করার জন্য দরার বাড়ির আশেপাশে চেক করে দেখে একটা সিসি ক্যামেরা আছে যা তারা আগে দেখেনি, সেখানে কিছু একটা থাকতে পারে। তো রাতে সিনা আর দরা সিও এর কল রেকর্ড চেক করে, যেখানে সিও ওসিউকের সাথে শেষবারের মতন কথা বলে। সিনা খেয়াল করে শুনে কল রেকর্ডে একটা ডোর কিপ্যাড খোলার সাউন্ড, অর্থাৎ সেই রাতে দরার ঘরে তৃতীয় কেউ প্রবেশ করেই ছিল। সিনা দরাকে বলে, জাইহার যে আত্মহননের বিষয় সেটাও সত্যি নয়, হতে পারে এটাও পরিকল্পিত ওই তৃতীয় ব্যক্তির দ্বারা। দরা বলে, আমি জানতাম। সিনা বলে, আচ্ছা, সেদিন প্রশ্ন করার সময় তুমি বললে না কেন রাতে কোথায় ছিলে? ওই দিন তো তুমি রেগে আমার বাড়ি থেকে চলে গিয়েছিলে, তারপর কোথায় ছিলে তখন? দরা বলে, কোথায় আবার, তোমাকে ফলোই করছিলাম। সিনা চমকে বলে, কি বললে? আমাকে ফলো করছিলে? কিন্তু কেন, কখন? দরা বলে, আরে আমি আবার কোনো স্টকারের মতন ফলো করছিলাম না, আমি তোমার অফিসের সামনেই ছিলাম। তোমাকে দেখে ভাবলাম কোথায় যাচ্ছ, তাই ফলো করি আর দেখি তুমি বিয়ার খেয়েছো। সিনা সেই রাতের কথা মনে করে বলে, কি কি দেখেছো তুমি? আর দরা হেসে বলে, কি আবার, তুমি বিয়ার খাওয়ার পর গলা ফাটিয়ে আমার গান গাইছিলে। সিনা বলে, শেষ? তাহলে তুমি সব দেখেছো। এবার এই সব কিছু তোমাকে কোর্টে ব্যাখ্যা করে বলতে হবে যে সেই রাতে তুমি আমাকে ফলো করে কাটিয়েছো। উফ, কি লজ্জার বিষয় এটা। দরা বলে, কি করতাম, আমি তোমাকে খুব মিস করছিলাম। তাছাড়া সমস্যা কি তাতে? আমি তো তোমাকে পছন্দই করি, সবাই জানবে, এর বেশি কি হবে? তো তুমি বলো, আমার পিয়ানো বাজানোর জায়গায় গিয়েছিলে কেন? আমাকে নিশ্চিত মিস করেছিলে। সিনা বলে, করছিলাম। দরা তখন একটা ছবি পায়, যেগুলো ছিল দরার ঘর থেকে সেই ঘটনার পর উদ্ধার করা জিনিসগুলো। এরই মাঝে একটা কানের রিং ছিল। সিনা বলে, এটা তো তোমাকে আমি আগে রেগুলার ইউজ করতে দেখেছি, কিন্তু রিসেন্টলি দেখিনি। দরা বলে, আমি হয়তো বা জানি এটা কার। ওইদিকে জাইহার হুঁশ ফিরে হসপিটালে। দরা তার বাসায় এসে লকার খুলে দেখে সেখানে একটা রিং আছে। সিনা বলে, তাহলে আরো একটা রিং এটার সাথে ছিল, এটা কি কাপড় রিং? দরা তো কেঁপে উঠে এখানে তার রিংটা দেখে। সিনাকে দরা কাঁপা কাঁপা গলায় বলে, সিনা, আমি জানি
আমি হয়তো বা সত্যি জেনে গিয়েছি সেই রাতে ওসিউক যখন মারা যায় তখন তৃতীয় ব্যক্তিটা কে এসেছিল। তখন কল আসলে দরা হসপিটালে আসে। জাইহা হুশে এসে দরাকে বলে, আমি এখানে কি করছি, হুইজু কোথায় দরা? ডাক্তার তখন সবাইকে বাইরে যেতে বলে যাতে করে জাইহার রেস্ট নেয়। দরা ফেরার পথে সিনা বলে, যাক শান্তি যে জাইহার হুশ এসেছে। দরা বলে, সে কানের রিংটা আমার আর হুইজুর ছিল, মানে সে একদিনই কাপড় রিংটা অর্ডার করে। আমি শুনেছি এই দুটো রিং পুরো দেশের মধ্যে একমাত্র এক জোড়াই ছিল। আমি আর হুইজু সবসময় এটা পরেছি, কিন্তু যখন আমাদের ব্রেকআপ হয় আমি আমারটা খুলে লকারে রেখে দেই আর হুইজু তারটা সাথেই নিয়ে চলে যায়। সিনা বলে, তার মানে যে কানের রিংটা পাওয়া গিয়েছে সেটা তোমার নয় বরং হুইজুর। যদিও বা আমরা নিশ্চিত নই আসলেই কি সে ওই রাতে এসেছিল কিনা আর তখনই রিংটা পড়েছিল কিনা, কিন্তু যদি 1%ও সত্য থাকে যে হুইজু সেই রাতে ওখানে আসে তাহলে তাকে এই কেসে ইনভলভ হতেই হবে। আমাদের পুলিশকে এবার জানাতে হবে। দরা বলে, হ্যাঁ জানাবো, আমরা এত দূর এসেছি তাই সত্যটা জেনে তবেই ছাড়বো। তো সিনা বাড়ি ফিরে চুনজাই তাকে সিসি ক্যামেরার ফুটেজ দেখায় যেখানে একটা মহিলাকে বৃষ্টিতে ভিজে বাইরে আসতে দেখে। চুনজাই বলে, দেখে মহিলা মনে হচ্ছে, কিন্তু অদ্ভুত না, বৃষ্টিতে ছাতা ছাড়া যাচ্ছে। সিনা বলে, মহিলা হয়ে থাকলে সে হুইজু হতে পারে, কারণ সব দিক থেকে তার নাম এবার আসছে। চুনজাই বলে, আমি দেখবো, আর যদি কিছু খুঁজে পাই তোমাকে জানাবো। সিনা পরদিন যতটুকু হুইজু সম্পর্কে জানতে পারে তা ডিটেকটিভকে জানায়। এদিকে জাইহা লয়ার ককের সাথে কথা বলে, তাকে জানায় সেই রাতে তার সাথে কি হয়েছে মনে নেই, কিন্তু সব ভুলার আগে তার সাথে দেখা করতে আসে হুইজু। হঠাৎ করে কিভাবে হুইজু দেখা করতে আসলো সেটা জাইহাও জানে না। হুইজু এসে তার সাথে ওসিউকে ঘিরে যা যা হচ্ছে সেই নিয়ে কথা বলে, তাকে সান্ত্বনা দেয়। জাইহা তখন বলে, আমি দূরে এসেছি কারণ দরার পরে এখন সবাই আমাকে ক্রিমিনাল ভাবছে। হুইজু তখন বলে ওঠে সে জানে জাইহা কিছুই করেনি, জাইহাকে সেই রাতে দরার বাসার সামনে দেখেছে বলেই এরকম সন্দেহ করছে। এই কথাটা শুনে জাইহা শকড হয়, কারণ জাইহা যে ওই রাতে দরার বাসায় গিয়েছিল, কলিং বেল বাজিয়েছিল, সেটা অন্য কেউ জানতো না। জাইহা নিজেও কাউকে ভয়ে বলেনি, যদি এটা বলার পর সবাই তাকে ওসিওকে কিলার ভাবে, তাই জাইহা এই বিষয়টা লুকিয়ে রাখে। কিন্তু হুইজু কিভাবে জানলো? লয়ার কককে জাইহা এই প্রশ্নটাই করে। তার কাছে এখন হুইজুর আচরণ সুবিধার লাগে না, আর হুইজুর সাথে দেখা করে সে ড্রিঙ্কস করার পরই হঠাৎ করে সে বেহুশ হয়ে যায়। জাইহা লয়ার কককে রিকোয়েস্ট করে সে যেন সত্যটা বের করে, নির্দোষ মানুষকে যেন অপরাধী না বানায়। এতে করে লয়ার কক নিজের চোখে নিজেই ছোট হয়ে যাবে। এদিকে দরা সিনাকে কল করে জানায় হুইজু যদি এই কেসের সাথে জড়িত থাকে তাহলে পুলিশকে জানানো দরকার, কারণ সে আমাকে বলেছিল খুব জলদি দেশ ছেড়ে চলে যাবে। কল রেখে দরার কথা হয় ইয়ংবিনের সাথে। দরা তাকে সরি বলে সবকিছুর জন্য। ইয়ংবিন বলে সরি বলতে হবে না, এখানে তাদের পুরো টিমেরই সমস্যা ছিল। তারপর ইয়ংবিন জানায় তারা সত্যটা বের করতে পারতো যদি ওসিউকের মোবাইলটা পেত, কারণ ওসিউকের অভ্যাস ছিল সবকিছু রেকর্ড করার। এদিকে সিনা লয়ার ককের সাথে দেখা করে। সিনা লয়ার কককে কিছু প্রমাণ দিয়ে বলে, তুমি খুব ভালো করেই জানো এখানে কে আসল দোষী। যে পথে হাঁটছো সেটা দিয়ে একজন নির্দোষ দোষী হতে পারে, আর আমি জানি সে অনুভূতি কি হয়। সারা জীবন নির্দোষ হয়েও অপরাধী হয়ে বেঁচে থাকার মতন কষ্ট আর হয় না। তুমি কি পারবে সেই সব কিছুর দায়ী হয়ে আজীবন বাঁচতে? প্লিজ, তোমাকে তোমার বাবার পথে হেঁটে বাঁচতে হবে না। তুমি তোমার বাবাকে ছেড়ে সত্যকে বেছে নাও প্লিজ। আর কিছু বলবো না, বাকি সবকিছু তোমার হাতে রেখে গেলাম। তো লয়ার কক রাতে ভাবে ছোটবেলায় সিনা তাকে বলেছিল তোমার বাবা জানেন আমার বাবা নির্দোষ, কিন্তু তাও সেটা যাচাই করেননি। বাবাকে ছাড়েনি ইগোর জন্য। তুমি নিজে তো একজন লয়ার হতে চাও তাই না? আমি আশা করি তুমি হবে, কারণ আমি চাই তুমি নিজ চোখে দেখো আমি কিভাবে সবকিছু ঠিক করি লয়ার হয়ে। এইসব ভেবে লয়ার কক সিদ্ধান্ত নেয় সে সত্য বেছে নিবে। তাই ডিটেকটিভকে জানায় এয়ারপোর্ট থেকে হুইজুকে ধরে আনতে। দরা ওইদিকে হুইজুকে শেষবারের মতো কল করে জিজ্ঞেস করে রাতে কি সে এসেছিল, সত্যটা যেন বলে দেয়। হুইজু তখনও অস্বীকার করে যে সে যায়নি। তো কিছুক্ষণ পরে হুইজুকে সেখান থেকে ধরে থানায় আনা হয়। এদিকে দরা সবটা প্রসেস করতে পারছিল না, যে হুইজুকে সে শুরু থেকেই কেস থেকে দূরে রাখতে চাইলো সেই কিনা আসল কালপ্রিট। কিভাবে হলো এত কিছু, আর কেনই বা হুইজু এই কাজটা করলো? তো তখন কলিং বেল বাজলে দরা দেখে সিনা এসেছে। সিনা চিন্তায় ছিল দরা কল ধরছিল না বলে। দরা সিনাকে দেখা মাত্রই হাক করে। সিনা বলে, কি হয়েছে, কিছু কি হয়েছে? কল ধরছিলে না কেন? আমি কত চিন্তায় ছিলাম। দরা বলে, না আমি ঠিক আছি, তোমাকে খুব মিস করছিলাম তাই আর কি। তো ভেতরে আসো, আমার কিছু দেখানোর আছে। সিনা এসে দেখে ল্যাপটপে দরা ক্লাউড স্টোরেজের জন্য পাসওয়ার্ড দিচ্ছিল।
দরা বলে ইয়ংমিন বলেছে ওসিউকের অভ্যাস ছিল সবসময় সবকিছু রেকর্ড করা, কিন্তু আমি কত কিছু দিয়ে চেষ্টা করছি কিন্তু পাসওয়ার্ডটা নিচ্ছে না। ভেবেছিলাম আমি ওসিউকে সবচেয়ে বেশি জানি, কিন্তু তার পাসওয়ার্ড কি হতে পারে সেটাই তো বুঝতে পারছি না। এদিকে হুইজুকের যখন লয়ার কক প্রশ্ন করে সমস্ত প্রমাণ দেখিয়ে যে এই সমস্ত প্রমাণ ইশারা করছে হুইজুই কালপ্রিট, তখন হুইজুই ডিরেক্ট মানা করে, বলে এগুলো কোনো প্রমাণই নয়। আমি এই কানের রিংটা সেই রাতে রেগে দরাকে দিয়ে আসি, আর জাইহা আমার নাম বলেছে কারণ আমি তার বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছিলাম। তো আমাকে ছেড়ে দিন, অযথাই আপনি আমার সময় নষ্ট করছেন। লয়ার কক আর কিছু বলতে পারে না কারণ হুইজু কিছুতেই অ্যাকসেপ্ট করছে না। আর লয়ার ককের কাছে শক্ত কোনো ডিরেক্ট প্রমাণ নেই যা দেখালে হুইজু আর বাহানা বানাতে পারবে না। বাইরে আসলে লয়ার কককে তার বাবা রেগে বলে সে যেন চুপচাপ হুইজুকে ছেড়ে দেয়। লয়ার কক জানায় সে তার জীবনে যত ভুল করেছে তা শুধরে নিতে না পারলেও আর নতুন করে ভুল করবে না। এবার সে সত্যের জন্য লড়বে, দরকার পড়লে তার বাবার সাথেই লড়বে। এদিকে সিনা এক ফ্যানের থেকে জানতে পারে ওসিওক তার গানের মধ্যে সিক্রেট মেসেজ রেখেছে, সেটা ডিকোড অ্যাপ দিয়ে চেক করলে পাওয়া যায়। সিনা দরকে নিয়ে বসে পড়ে গানগুলো শুনতে, আর তারা দুইজন মিলে গানের সিক্রেট মেসেজ বের করে। তারপর সেখান থেকে একটা পাসওয়ার্ড দিতে ক্লাউড স্টোরেজ ওপেন হয়। এবার ওই রাতের একটা রেকর্ডিং পায় তারা, যেটা দরা আর সিনা শুনতে থাকে। দরাকে শোনানোর আগে সিনা মানসিকভাবে তাকে প্রস্তুত হতে বলে। তারপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি, অর্থাৎ এই রেকর্ডিং এর মধ্যে যা রেকর্ড হয়েছে সেটার, যেখানে দেখা যায় সেই রাতে হুইজু বৃষ্টিতে ভিজে আসে দরার বাসায়। এসে সে দরাকে খুঁজতে থাকে। অশোক তাকে বলে সে কেন আবার আসলো। দরা এখন ঘুমিয়ে আছে, তাকে যেন সে ডিস্টার্ব না করে। আর তাছাড়া দরা তো মুভ অন করেই গিয়েছে। হুইজু বলে তোমার মতন একটা লুক দেখানো বন্ধুর থেকে আমি কিছু শুনবো না। দরা কোথায়? অশোক বলে তুমি একটুও বদলাওনি। দরার জীবনটা ধ্বংস করে ছাড়লে, তাও শান্তি নেই, আবার ফিরতে চাচ্ছ। কিন্তু এবার আর দরা তোমার ফাঁদে পা দিবে না। সে তোমাকে ভুলে মুভ অন করেছে, তোমাকে আর দরা ভালোবাসে না। এই কথাটা শুনে তো এক থাপ্পড়ই দিয়ে দেয় হুইজু, আর পরে সে নিজেকে নিজে মারতে চাকু নেয়। তখন ঐশিক হুইজুকে আটকাতে যায়, যার ফলে তৈরি হয় হাতাহাতি। হাতাহাতির এক পর্যায়ে হুইজু নিচে পড়ে যায় আর চাকুটা ঢুকে যায় ওসিয়কের বডিতে। তো এইভাবে ওসিয়ক মারা যায়। কিন্তু কথা হচ্ছে হুইজু তাকে একটা বারের জন্য হসপিটালে নেয়ার কথাও ভাবে না, বরং সে পাক্কা ক্রিমিনালের মতন সব প্রমাণ মুছে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। তাই এখানে হুইজু দোষী। না হলে প্রথমে বলাই যেত এটা একটা দুর্ঘটনা ছিল, বা অনিচ্ছাকৃতভাবে হুইজু ওসিয়ককে আঘাত করেছে। কিন্তু তারপর যা হুইজু করলো সেটা ইচ্ছাকৃতই ছিল। সে ওসিয়ককে সেখানে ফেলে পালায় এবং পরবর্তীতে প্রমাণ মুছতে মুছতে সে জাইহাকেও শেষ করতে চাইছিল। হ্যাঁ, ওই রাতে হুইজুই জাইহাকে বেহুশ করে তারপর মারার জন্য ফেলে আসে, যাতে করে সে ওসিয়কের কেসে জাইহাকে ফাঁসাতে পারে সেই ফেক নোট দিয়ে। সবকিছুরই পেছনে শুরু থেকে শেষ পর্যন্ত হুইজু, যেই হুইজুকে দরা বাঁচাতে চাইছিল। দরাই সবটা জানার পর কান্না করে ফেলে। সিনা তাকে সামলে বলে এই সবটা পাবলিক হলে মানুষ তোমার আর হুইজুর এক্স রিলেশনশিপের ব্যাপারেও জানতে পারবে। তুমি কি তাতে ওকে? দরা বলে না, কিন্তু আমি ফেস করব। আমি আর পালিয়ে যাব না, কারণ আমি পালিয়ে না গিয়েই একমাত্র আমার বন্ধুকে ন্যায় বিচার এনে দিতে পারবো। তো এরপর হুইজুকে জেলে ভরা হয় আর লয়ার কককে সিনা দেখা করে ধন্যবাদ জানায়। লয়ার ককও সিনাকে সরি বলে তার বাবার সাথে যা হয়েছে তার জন্য, আর উইশ করে যেন সিনা জলদি তার বাবার নাম ক্লিয়ার করতে পারে। সিনার দ্বারা ওসিয়কের কবরে ফুল দিয়ে আসে, প্রার্থনা করে আসে, যেখান থেকে দরা আসে হুইজুর সাথে শেষবারের মতন দেখা করতে। হুইজু দরাকে বলে এখানে কি আমাকে এইভাবে দেখতে এসেছো? কতটা খারাপ পরিস্থিতিতে আছি সেটা দেখতে চাইছো? দরা বলে না, আমি এসেছি জানতে। কেন করলে তুমি এমন? আমি তোমার থেকে সেটা শুনতে চাই। হুইজু বলে তুমি জানতে চাও কেন করেছি আমি? তো শুনো, আমি তোমার জন্যই করেছি। এই সব কিছুর পেছনে কারণ একটাই, আর সেটা তুমি। আমি আমাদের ব্রেকআপের পর অ্যাব্রোড যাইনি, আমি তো বরং একটা মানসিক হাসপাতালে ছিলাম। আমাদের ব্রেকআপটা আমি মন থেকে করিনি, বাবার চাপে করেছিলাম। তাই তোমাকে ছাড়া জীবন পার করা অসম্ভব হয়ে যায়। মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। কয়েকবার আমি নিজেকে শেষ করতে গিয়েছিলাম। আমি তোমাকে টিভিতে দেখতাম, কত ব্রাইটলি তুমি স্মাইল করতে। আমি তোমাকে আবারও ফিরে পেতে চেয়েছিলাম। তাই যদি তুমি আমাকে সেদিন রিজেক্ট না করতে, তাহলে আমি তোমার বাসায় যেতাম না। আর যদি ওসিয়ক আমাকে সেদিন তোমার সাথে দেখা করতে দিতে বাধা না দিত, তাহলে এইসব কিছু হতোই না। তাই আমি বলবো যা হয়েছে সব কিছুর পেছনে কারণ তুমি। আমি চাই তুমি রোজ আমাকে স্বপ্নে দেখো, আমাকে ঘৃণা করো, আর সাথে নিজেকেও করো। আমি চাই আমাকে আজীবন তুমি মনে রাখো। দরা বলে না, আমি আমার গুরুত্বপূর্ণ সময় তোমাকে ঘৃণা করে নষ্ট করব না। তুমি যদি মনে করে সেদিন সব প্রমাণ মুছে তারপর জাইহাকে ফাঁসাতে গিয়েছিলে আমাকে বাঁচাতে, তাহলে ভুল।
তুমি যদি ভেবে থাকো এটাকে ভালোবাসা বলে তাহলে ভুল। আমি এসেছি তোমাকে বলতে যে যাকে তুমি ভাবছো ভালোবাসা সেটা আসলে সত্যিকারের ভালোবাসা নয়। সত্যিকারের ভালোবাসা হচ্ছে কাউকে অনেক দূর থেকেও চিয়ার আপ করা, তার জন্য মন থেকে ভালো চাওয়া, তাকে সাফার করতে না দেওয়া, পরিস্থিতি যাই হোক না কেন। তো দোরা হুইজুকে এখানে বুঝিয়ে আসে তার ভালোবাসা এখন সিনা, যার মধ্যে এই সবগুলো গুণ আছে। দোরা তারপর তার অতীতকে পেছনে ফেলে চলে আসে। এবার কেটে যায় 1 বছর। সিনা দৌড়ে অফিস থেকে এসে টিভি অন করে, কারণ গোল্ড বয় ব্যান্ড আবার ফিরেছে। তারা এই 1 বছরে অনেক কিছু করেছে, অনেক কিছু অ্যাচিভ করেছে। তাদেরই সাকসেস ইন্টারভিউ সিনা দেখছিল, যেখানে দোরার প্রতিটা কথাই সিনা আগের মতন মনোযোগ দিয়ে শুনে, যেন এখনও তার সেই ডাইহার্ট ফ্যান গার্লিং রয়ে গিয়েছে। তো এরপর সিনার সাথে চুনজাই দেখা করতে আসে। সে এখন প্রপার ডিটেকটিভ হয়ে গিয়েছে, তাই সিনাকে এসে জানায়। সিনা তো খুব খুশি হয়। তারা দুজন একসাথে খাবার খেয়ে এই সুন্দর নিউজটাকে সেলিব্রেট করে। সিনা এখানে এখনো গরম কোক খায়, মানে ওই যে সেদিন দোরা বলেছিল তার গরম কোকই পছন্দ, তাই সিনাও ফ্রিজে না রেখেই কোক খায়। যা দেখে চুনজাই বুঝতে পারে সিনা কতটা পাগল দোরার জন্য। তো সিনা এবার তার বাবার কেসটা নিয়ে লড়াই করার জন্য তার অফিস থেকে চলে আসে। সে এখন জব করবে না, তার এখন একটাই কাজ হবে শুধুমাত্র তার বাবার নাম থেকে অপবাদ মুছে ফেলা। সিনা আসার আগে তার অ্যাসিস্ট্যান্ট সিওলকে জানায় সে আসলে দরার ফ্যান, আর এটা সে তার থেকে লুকিয়ে রেখেছে কাজের খাতিরে। সে যেন ভুল বুঝে না। সিওল হেসে বলে, আমি এটা আগে থেকেই জানি, কারণ একজন ফ্যান আরেকজন ফ্যানকে ঠিক চিনতে পারে। আপনার টেবিলে সব কিছু বেগুনি কালার ছিল, যা দরার সিগনেচার কালার। তারপর দরার স্টোরির নোটিফিকেশন আসলেই আপনার ফোনও সাউন্ড করে। তো আমি তো জানতে পেরেই গিয়েছিলাম। সিনা বলে, আরে কি বলছো? আমি অনেক ট্রাই করেছি হাইড রাখতে, তাও তোমার কাছে ধরা পড়েই গেলাম। সিওল হেসে বলে, কোনো ব্যাপার না, আমি খুব খুশি যে আপনি দরাকে হেল্প করেছেন, যার কারণে আমিও সুযোগ পেয়েছি হেল্প করতে। আমরা ফ্যান্সরা তো এতটুকুই চাই যাতে করে আমাদের আইডল ভালো থাকে, যত দূর থেকেই হোক না কেন। তো তারপর সিনা তার অফিসের সবার থেকে বিদায় নিয়ে চলে আসে। দিনরাত এক করে সিনা তার বাবার কেস নিয়ে রিসার্চ করে, প্রমাণও জোগাড় করতে থাকে, আর কেসটা রিপন করার জন্য কোর্টে পিটিশন দায়ের করে। সিনা যুক্তিতর্কের পরে বিচারক আবারও 15 বছর পুরনো কেসটা রিপন করতে রাজি হন। সিনা তো অনেক খুশি হয়, অবশেষে সে একটা চান্স পাচ্ছে। দরা তখন সিনাকে রিসিভ করতে কোর্টের সামনে হাজির হয় ফুল নিয়ে। সব সাংবাদিকেরা দেখে পুরো শকড হয়ে যায়। দরা সিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বাবাকে নির্দোষ প্রমাণ করার এক ধাপে এগিয়ে যাওয়ার জন্য। সিনা দরাকে বলে, আরে তুমি এইভাবে না জানিয়ে কি করে আসলে? আমার তো আরেকটু হলে হার্ট অ্যাটাক এসে পড়ছিল। দরা বলে, আমি তোমাকে সারপ্রাইজ দিতে এসেছি, লেট না হলে তোমার কোর্ট হিয়ারিংটাও দেখতে পারতাম। সিনা বলে, তাও এইভাবে আসলে কেন? কত রিপোর্টার ছিল, আজকে তো ইন্টারনেট পুরো ভরে যাবে তোমার আর আমার ছবি দিয়েই। আমি তোমাকে অনেক মিস করেছি যে, তুমি কি করোনি? সিনাকে দিয়ে দরা বলিয়েই ছাড়ে যে সেও তাকে মিস করেছে। তো দরা এরপর সিনাকে নিয়ে আসে সিনার বাবা মায়ের মেমোরিয়ালের সামনে। সেখানে সিনার বাবাকে দরা জানায় সে এখন থেকে তার মেয়ের খেয়াল রাখবে, তাকে সবচেয়ে বেশি হ্যাপি রাখবে। এতগুলো বছর সিনা একা থাকলেও আর দরা তাকে একা থাকতে দিবে না। এখন থেকে সে সব সময় তার সাথেই থাকবে। তো তারপর সিনা আর দরা একে অপরের সাথে বিভিন্ন কিছু নিয়ে কথা বলে। 1 বছরে তারা কি কি করলো, কিভাবে সাহস যুগিয়ে এগিয়ে গেল, সবকিছু নিয়ে তারা কথা বলে। একে অপরকে কতই না তারা ভরসার জায়গায় রেখেছে। তো তারপর সিনাকে নিয়ে দরা তার বাড়ি যায়। দরা যখন বিদায় জানিয়ে ফিরে আসবে তখন সিনা করে বসে এক কাণ্ড। তো এখন যেহেতু সিনা নিজে এরকম কিছু কাণ্ড করে, তখন দরা কি আর তাকে একা ছেড়ে দিবে? অবশ্যই না। তারপর তো যা হওয়ার তাই হয়, সে আর কি বলি। সেখানে সিনা আর দরা একসাথে থাকে, সময় কাটায়, মানে ওই আর কি 1 বছর পরে আবার দেখা হলো, সেই দেখা হওয়ার বোনাস। যাই হোক, দুজন এখন বেশ হ্যাপি, আর কারোর ভয়ে তারা থাকে না। নিজেদের মতন জীবনটাকে উপভোগ করার সুযোগ পেয়েছে বলে কথা। তো ওইদিকে জাইহা আর ইয়ংমিন রেস্টুরেন্টে খাচ্ছিল তাদের ম্যানেজারের সাথে। ম্যানেজার বলে, দেখো দরার দিকে আমি নজর দিতে পারছি না বলে সে কি কি করে বেড়াচ্ছে। সিনার সাথে ডিরেক্ট দেখা করেছে, তা নিয়ে নিউজে ভরে আছে। জাইহা এসে বলে, তাতে কি, অলরেডি সবাই জানে দরা যে সিনাকে কত পছন্দ করে, আর তারা রিলেশনশিপে আছে। তাছাড়া আমাদের ফ্যান্সরাও সিনাকে পছন্দ করে, কারণ সে দরাকে সেভ করেছিল। তারও উপর আমাদের ফ্যান্সরা এখন আর কেউ টক্সিক নেই, সবাই আমাদের প্রাইভেসির খুব গুরুত্ব দেয়। ম্যানেজার বলে, তো এখন দরা কোথায়? আশেপাশেও নেই তার খবর। জাইহা এসে বলে, হয়তোবা সে বিজি আছে ব্যক্তিগত কাজে। তো এদিকে সিনা সকাল ঘুম থেকে উঠে দরাকে ফেলে বাইরে আসে, কারণ তার ফ্যান গার্লের ভূত চেপেছে। গুলবয় ব্যান্ডের নতুন ম্যারেজ এসেছে, যা তাকে কালেক্ট করতে হবে। দরা এসব দেখে বলি, কি তুমি আমাকে ফেলে রেখে এইসব কালেক্ট করতে এসেছো? সিনা বলে, হ্যাঁ, আমি বিজি, ডিস্টার্ব দিও না। দরা বলে, কি বলছো? তুমি যার ফ্যান সে তো তোমার সামনে আছে, তাহলে এইসব কালেক্ট করার কি দরকার? পুরো আস্ত মানুষটাই তো তোমার এখন।
বুকা নাকি তুমি? সিনা বলে, দেখো, পার্সোনাল লাইফ আর ফ্যান গার্লের লাইফ সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, ব্যক্তিগতভাবে তুমি আমার বয়ফ্রেন্ড হতে পারো, কিন্তু এমনিতে আমি আর 5টা ফ্যান গার্লের মতো নেই। তাই আমি তোমার আর তোমাদের ব্যান্ডের সবকিছু আগের মতনই কালেক্ট করব। দরা তখন সিনাকে তাদের নতুন কনসার্টের টিকিট দেওয়ার লুপ দেখায়। সিনা তো কত এক্সাইটেড হয়ে যায়। দরা বলে, জানতাম তোমাকে এইসব দিয়েই অ্যাটেনশন পাওয়া যাবে, তো তুমি চাইলে চলে আসতে পারো, প্রথম সিটে বসে আমাদের পারফর্ম দেখতে পারবে। সিনা পরে বলে, না থাক, আমি ফ্রি নিব না। আমি বাকি ফ্যান্সদের মতন কষ্ট করে টিকিট কালেক্ট করব। তাহলে আমি ফ্যান্স হলাম কি করে? যাও তো যাও, আমাকে লুপ দেখাবে না। এই বলে সে তো রীতিমতো দরাকে ছেলেই ফেলে দেয়। বেচারা দরা পুরো নিরাশ তার ফ্যান সাথে গার্লফ্রেন্ডের উপর। তো তারপর দরা তার হাউসকিপারের সাথে দেখা করে, তার থেকে কিমবাব বানানো শিখে। আর বলে, জানো, আমি সিনাকে টিকিট দিলাম, এমনকি আমাদের ম্যাট্রেসও দিতে চাইলাম, কিন্তু সে নিল না, কারণ তার মতে নিজে কষ্ট করে কালেক্ট করাকে ফ্যান গার্ল বলে। বুঝো কাণ্ড, এই মেয়েকে নিয়ে আমি কি করব? হাউসকিপার শুনে খুব হাসে আর বলে, তুমি তাকে এতই কেয়ার করো যে কিমবাব শিখতে আমার বাড়ি পর্যন্ত এসে পড়লে। দরা বলে, হ্যাঁ, কারণ সিনার পছন্দের খাবার আমি তো সবসময় নিজের হাতেই বানাবো। তো এটা তোমার টিকিট, অবশ্যই আমাদের পারফরমেন্স দেখতে আসবে। এবার কিমবাব বানিয়ে দরা সিনার জন্য অপেক্ষা করে। তারা পিকনিকে যাবে, কিন্তু সিনা এসে জানায় চুঞ্জাইয়ের বাসায় যেতে হবে। তার আজ ওপেনিং ডিটেকটিভ অফিসের, তাই দরা সিনার সাথে তার কাছেই এসে পড়ে। সেখানে দরা আর চুঞ্জাই কথা বলে সিনাকে নিয়ে। চুঞ্জা বলে, আমি একটু রিলিফ পাচ্ছি যে তুমি সিনাকে নিয়ে কেয়ার করছো। দরা তখন চুঞ্জাইকে থ্যাঙ্কস জানায় তাকে এত সময় হেল্প করার জন্য। এরপর তারা 3জন মিলে কিমবাব খায়, গল্প করে। তো সিনা এখন টিকিট কালেক্ট করতে যুদ্ধে নামে। সে দরা টিকিট তো নিল না, এখন জানে না অনলাইনে পাবে কিনা। তাও সিনা জান প্রাণ লাগিয়ে টিকিট পেয়েই যায়। তার সাথে সে আরেকটা ফ্যানের জন্য টিকিট নেয়। তো এখন কনসার্টের দিন সেই ফ্যানকে সিনার টিকিট দিতে এসে দেখে, ও মা, এ তো তার সেই অ্যাসিস্ট্যান্ট সিওল। সিনা রীতিমতো শকড। সিনা সিওলকে বলে, আমি জানতাম তুমি দরার ফ্যান, কিন্তু এতদিন আমি যার সাথে কথা বলছিলাম সে কিনা তুমি, সেটা জানতাম না। সিওল বলে, আমিও জানতাম না, কারণ আমরা তো সবসময় অনলাইনেই কথা বলেছি, কখনো অফলাইনে দেখাই হয়নি। সিনা খুব লজ্জা পায়, কারণ সে অফিসে তো ছিল স্ট্রং ক্যারেক্টারের, অথচ এতদিন সে কত ক্লিনজি কথাবার্তা বলেছে তার সাথে। সিনা তারপর থ্যাঙ্কসও জানায় সিওলকে, কারণ সিওলই তাকে ওসিওকের সিক্রেট মেসেজের ব্যাপারে জানিয়েছিল। তো এবার সিনা সহ সবাই যায় দরা অর্থাৎ গোল্ডওয়াই ব্যান্ডের কনসার্ট দেখতে। সেখানে ওসিওকের শেষ গানটাও প্লে করা হয় তার স্মৃতিস্বরূপ। সিনা দরাকে স্টেজে দেখে ইমোশনাল হয়ে যায়, পূর্ণ সব স্মৃতি মনে পড়ে, যার কারণে সে কান্নাই করে ফেলে। দরাও স্টেজে থেকে সিনার দিকে থ্যাঙ্কফুল চোখে তাকায়। আর এই দৃশ্যের সাথে গল্পটা এখানে শেষ হয়। তো এবার আমাকে কমেন্টে জানাতে পারো কেমন লাগলো ড্রামাটা। সে সাথে অনেক ধন্যবাদ এত সাপোর্টের জন্য। আর হ্যাঁ, তোমাদের যদি কোনো পছন্দের ড্রামা থেকে থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারো, আমি এক্সপ্লেন করার অবশ্যই চেষ্টা করব। ভালো থেকো, কথা হবে অন্য কোনো গল্পে। ধন্যবাদ।